নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন, ভয় করলেই ভয়, নইলে কিছু না। ন্যায়ের দাবি নিয়ে রাজপথে বেরিয়ে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। 1.5 দিন পার করে স্বাস্থ্য ভবনের সামনে চলছে তাদের ধর্ণা। আজ ফের তাদের আলোচনায় ডাকলো সরকার। চিঠি দিলেন মুখ্য সচিব। পাল্টা 4 দফা শর্ত দিয়ে চিঠি দেন আন্দোলনকারীরা, যা মানতে রাজি নয় নবান্ন। সব মিলিয়ে চরম স্নায়ুযুদ্ধ। এই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। এলো বৈঠকে বসার ডাক, পাল্টা দেয়া হলো শর্ত। 24 ঘন্টারও বেশি সময় ধরে অব্যাহত সরকার ও জুনিয়র ডাক্তারদের স্নায়ুর লড়াই। শর্ত নয়, খোলা মনে আলোচনায় আসুন, বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী থেকে মুখ্য সচিব। এই যুযুধান দুই পক্ষের মধ্যে আদৌ কি আলোচনা হবে? দ্বিতীয় প্রশ্ন। জুনিয়র ডাক্তারদের পাশে নাগরিক সমাজ। লালবাজারের ছবি ফিরল স্বাস্থ্য ভবনে। কেউ দিলেন ওআরএস, কেউ দিলেন চা বিস্কিট। জমলো খাবার আর ফলের পাহাড়। চিকিৎসকদের আন্দোলন ক্রমশ কি নাগরিক আন্দোলনের চেহারা নিচ্ছে এ রাজ্যে? তৃতীয় প্রশ্ন। দাবি আলাদা হলেও প্রতিবাদের ধরন এক। ডাক্তারদের অভিনব আন্দোলনের ছোঁয়া এবার কলকাতা পুরসভাতেও। প্রতীকী শিরদাঁড়া নিয়ে মিছিল ইঞ্জিনিয়ারদের। এবার কি স্বাস্থ্যক্ষেত্রের বাইরে অন্যান্য দফতরেও জোরালো হচ্ছে প্রতিবাদের স্বর? চতুর্থ প্রশ্ন। এবার জনরোষে আক্রান্ত হবেন। জুনিয়র ডাক্তারদের সরাসরি হুমকি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। দিলেন ঘেরাওয়ের হুঁশিয়ারি। আন্দোলনরত চিকিৎসকদের দেশদ্রোহী বললেন আরেক তৃণমূল নেতা। এরপর আন্দোলনকারী ডাক্তারদের ওপর হামলা হলে দায় নেবে তো শাসক? পঞ্চম প্রশ্ন। হাসপাতালেই নিরাপত্তাহীন চিকিৎসকরা, এবার নিরাপত্তাহীনতায় বিচারকরা। ডায়মন্ড হারবারে পুলিশের মদতে বিচারক আবাসনে দুষ্কৃতী হানার অভিযোগ। খোদ বিচারকদেরই এমন হাল হলে সাধারণ মানুষ যাবেন কোথায়? তবে শুরুতেই দেখাবো মেলের পাল্টা মেল, ডাকের পাল্টা শর্ত। সরকারের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র স্নায়ুর লড়াই। দেখুন। আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে। তার কারণ এই আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে, তাই 10, 12 বা 15 এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমত হতে পারিনি। আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটির বিচার পাপ, যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন। আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে। আমরা অবশ্যই খোলা মনে আলোচনাই করতে চাইছি। আমরা খোলা মনে আলোচনার জন্য প্রস্তুত এবং সেই জায়গা থেকেই আমরা আমাদের যা মেলের রিপ্লাই সেটা রেখেছি। যদি সদর্থক পদক্ষেপ আসে আমরা অবশ্যই আলোচনার জন্য যাব এবং আমাদের যা সুনির্দিষ্ট দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া রেখে আমরা আলোচনা করব। আমাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। ইমেলের পাল্টা ইমেল, ডাকের পাল্টা শর্ত, দুপক্ষই অবস্থানে অনড়। রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে দীর্ঘ স্নায়ুযুদ্ধের পরও বরফ তো গললই না, উল্টে জট আরও বাড়ল। 2 ঘন্টা পরে যে শর্ত দিয়ে সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়, কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন, এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই, পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে। খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না। 26টি মেডিকেল কলেজ আছে, সেই 26টি মেডিকেল কলেজ তার যারা রিপ্রেজেন্টেটিভ অ্যাটলিস্ট তাদেরকে তো যেতে দিতে হবে। এটা তো কোনো রাজনৈতিক দল নয় যে 10 জন গেলাম, 2 জন গেলাম, 3 জন গেলাম, 4 জন গেলাম, একটা ক্লোজ ডোর মিটিং হলো, সমঝোতা হলো, তা তো নয়। আমরা একটা সমাধান খুঁজতে এসেছি। মুখ্য সচিবের চিঠির পাল্টা জুনিয়র ডাক্তাররা যে শর্ত দিয়েছে তাতে রাজনীতি দেখছে সরকার। পাল্টা আন্দোলনকারীদের দাবি তাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় ফর দ্য সেক অফ এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে এটা যেন এনশিওর করা হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকেন। সেই মেল কে কেন্দ্র করে একটি মেল আসলো সিএমও তে ভোর 3:45। এটা কি খুব স্বাভাবিক?
তাহলে কি এর পেছনে কোনো রাজনীতি লুকিয়ে আছে? তারপর আজকে 3:21 অথবা 3:23 মাননীয় মুখ্য সচিব একটা মেল করে 6টায় আসবার কথা বললেন। মেলের উত্তর এলো পরে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা পরে, যে শর্ত দিয়ে। এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে খোলা মনে আলোচনা, যদি খোলা মন চান, শর্ত দিয়ে নয়। কোনো রকম রাজনৈতিক ব্যক্তিকে আমরা ঢুকতে দিইনি। আমরা যেরকম আগে আজকে অগ্নিমিত্রা পলকেও আমরা গো ব্যাক স্লোগান দিয়েছিল, অধীর চৌধুরীকে স্লোগান দিয়েছিলাম। আমাদের আন্দোলন পুরোপুরিভাবে অরাজনৈতিক ছিল, আছে এবং থাকবে। মঙ্গলবারের পর বুধবারও স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য নবান্নে অপেক্ষা করছিলেন। কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, তাঁদের পাঠানো ইমেলে কোথাও বলাই ছিল না মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন। আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে কোনো খবর পাওয়া যায়নি, কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। আমরা গতকাল সন্ধ্যাবেলা মিডিয়াতে প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বয়ান থেকে জানতে পারি যে মুখ্যমন্ত্রী নাকি আমাদের সাথে দেখা করার জন্য অপেক্ষারত ছিলেন। আমরা সবিনয়ে জানাতে চাই যে গতকাল সন্ধে 12 মিনিটে 6:12 সময় যে মেল প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের থেকে আমাদের কাছে পাঠানো হয়, তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি কোনো উল্লেখ ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে কার্যত সতর্ক বার্তাও শোনা গেছে চন্দ্রিমা ভট্টাচার্যর মুখে। মাননীয় মুখ্যমন্ত্রী কোন রকমের অন্য কিছু, অর্থাৎ কোনো নেগেটিভ পদক্ষেপ এটা গ্রহণ করেননি। অনারেবল সুপ্রিম কোর্ট, আমরা সেই অর্ডারগুলোকে ফলো করবার আর কি আমাদের তো মান্যতা দিতে হবে, সেগুলো আমরা লক্ষ্য রাখছি যে এই পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা। এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে সেই নোবেল প্রফেশনের যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। বাঁ হাতে একটা কাগজ ছুঁড়ে ফেলে দিলাম, তোমরা এসো আমার সঙ্গে বসো, গোছের ডাক ছেড়ে হবে না। প্রশাসনকে নেমে আসতে হবে মানুষের মাঝখানে এবং সেখানে দাঁড়িয়ে এসে অবনত মস্তকে বলতে হবে আমরা ভুল করেছি। আমরা সিনিয়ররা সব সময় জুনিয়রদের সাথে আছি। আজকে যদি একজন জুনিয়রও সাসপেন্ড হয়, আমরা সিনিয়ররা ওপিডি ওয়ার্ক তুলে নেব। শেষ অবধি সরকার ও আন্দোলনকারী দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় জট অব্যাহত। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বলতেই পারেন পত্রাঘাত। রাজ্য রাজনীতি বহুবার এই পারস্পরিক চিঠি চালাচালি বা মেল চালাচালিতে উত্তাল হয়েছে। উদাহরণ হিসেবে 2010 সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওই হারমাত শব্দ নিয়ে চিঠি চালাচালির কথা বলতে পারি। কিংবা 2008 সালের অগাস্ট মাস থেকে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিঠি চালাচালির উদাহরণ দেয়াই যায়। দুপক্ষের স্নায়ুযুদ্ধের পরিস্থিতিতে রীতিমতো হাতিয়ার হয়ে ওঠে চিঠি চাপাটি। গতকাল স্বাস্থ্য সচিবের চিঠিতে কাজ হয়নি, আজ চিঠি দিলেন রাজ্যের মুখ্য সচিব 6টায় বৈঠকের আহ্বান জানিয়ে। জুনিয়র ডাক্তারদের উত্তরও নবান্নে পৌঁছে গেল। এই টানাপোড়েনের মধ্যেই আজ অনুষ্ঠান কিন্তু শুরু করব ফ্ল্যাশব্যাক দিয়ে। দেখুন, এই জুনিয়র ডাক্তাররা, নাগরিক সমাজ বা যে কোনো সাধারণ মানুষ চাইছেনটা কি? উত্তরটা এক কথায় দেয়া যায়, চাইছেন ন্যায় বিচার, চাইছেন ইনসাফ। সেই ইনসাফ বা ন্যায় বিচার বা জাস্টিস চাইছেন বলে তারা চাইছেন যে পদাধিকারীদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছে তাদের যেন পদ থেকে সরানো হয়। সে তিনি কলকাতার পুলিশ কমিশনার হন, স্বাস্থ্য সচিব হন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হন কিংবা স্বাস্থ্য অধিকর্তা হন। আর এই দাবি বা আন্দোলন হুবহু এই একই রাস্তা তো দেখিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এইখানে আপনাদের নিয়ে যাব ফ্ল্যাশব্যাকে, আজ থেকে ঠিক 17 বছর আগে। আমি এই অনুষ্ঠান শুরু করব কয়েকটা বাক্য দিয়ে।
ইনসাফ যদি দিতেই হয় তাহলে এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা প্রমাণ লোপাট করছে না? না, ভাবছেন তো এই জুনিয়র ডাক্তাররা যাদের প্রতিনিধি এই স্টুডিওতেই আছেন তারা বলছেন? 2024 সালে জুনিয়র ডাক্তাররা এই কথা বলছেন না, এই কথা বলছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুর কাণ্ডের পর 2007 সালের 14ই অক্টোবর। প্রথমেই দেখব, ইনসাফ যদি দিতেই হয় তো এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা এভিডেন্স লোপাট করছেন না? সরকার বললেন এবং তার দলের উচ্চপদস্থ নেতারা বললেন এই সাসপেন্ড হয়ে যাচ্ছে, এই ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই পানিশমেন্ট হয়ে যাচ্ছে। 48 ঘন্টার মধ্যে 180 ভোল্ট ডিগ্রি উল্টে যারা যায় তাদের আমরা মনে করি 440 ভোল্ট মানুষের কাছে ট্রাস্টেড লোকেরা নয়। এই দাবি 2007 সালের 14ই অক্টোবর তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 17ই অক্টোবর মানে তার 3 দিন পর দুর্গাপুজোর ষষ্ঠীর দিন তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন গৌতম মোহন চক্রবর্তী। সেটা ইতিহাস, কিন্তু আমি একেবারে বর্তমানে ফিরব। সেটা হচ্ছে, আমি শুভময় মৈত্রকে দিয়ে আজ শুরু করব। একদিকে দুপক্ষই বলছে যে খোলা মনে আলোচনা হোক, কোথাও একটা মনে হচ্ছে যে ওই দাবার ভাষায় বললে স্টেলমেট সিচুয়েশান। আমি বলছি শুভময়দা, নবান্ন পরিষ্কার সাংবাদিক সম্মেলন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দিলেন যে এই শর্ত আরোপের পেছনে রাজনীতি আছে, পেছনে রাজনীতির খেলা আছে, পরিষ্কার বলছেন। কি হতে চলেছে? দেখুন, রাজনীতি একেবারেই লুকিয়ে আছে। রাজনীতি তো জীবনের সব জায়গায়, তার রাজনীতি মানে প্রথাগত যে রাজনীতি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি তো অনেক দিন চলেছে। এখন যে রাজনীতিটা আমরা দেখছি বা শাসকদের কাছে যেটা বলা দরকার যে আপনারা এবার মধ্যবিত্তের রাজনীতি দেখবেন আর কি। মানে মধ্যবিত্ত তো অনেকদিন রাজনীতি করেনি, মধ্যবিত্ত মাথা গুঁজেছিল। এর আগেও আমরা বারবার বলেছি যে বামফ্রন্টের প্রথম 2-3টে সরকার বাদ দিয়ে তারপর থেকে আমরা ইট বালি চুন সুরকির সরকার দেখেছি এবং সেখান থেকে শুরু করে লোকাল কমিটির সরকার দেখেছি, তারপর তৃণমূল কংগ্রেসের আমলে সেই একই পথের পথিক আমরা। এবং কার্ভটা যদি নিচের দিকে নামতে থাকে, তৃণমূল কংগ্রেসের আমলে হয়তো অনেক সময় তার ডেরিভেটিভটাও বেড়ে গেছে, গোত্তা খেয়ে নেমেছে। এবার সবচেয়ে সর্বনেশী জায়গাটা কি হচ্ছে, বাঙালি মধ্যবিত্তর যে রেনেসা, যদি এটাকে আরেকটা নবজাগরণ বলে বলা যায়। কেন রেনেসা? কারণ ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা কেউ আমাদের ডাকেননি, আমরা দৌড়ে ছুটে চলে যাচ্ছি। কেন যাচ্ছি? যাওয়ার কারণ হচ্ছে শ্রেণীর একটা ব্যাপার। আমরা এমনিতে কি করি, আমরা কোথাও যাই না, আমি তৃণমূল নই, সিপিএম নই, বিজেপি নই, কংগ্রেস নই, কিন্তু এইখানে যারা আন্দোলন করছে তারা আমার ঘরের ছেলে মেয়ে, তারা আমার পরিবারের লোক, তারা আমার একেবারে বন্ধু বান্ধবের মধ্যে। আমি যদি না যাই সেইখানে তাহলে আমি আলাদা হয়ে যাব। আমরা মধ্যবিত্ত শ্রেণী থেকে, মধ্যবিত্ত বাঙালি, শিক্ষিত উদারবাদী বাঙালি, এদের সঙ্গে না গেলে আলাদা হয়ে যাবে, এটা বুঝতে হবে। এবং সেইটা মানুষ বুঝতে পারছেন। এবং সেইখানে জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলো করেছেন, সেই দাবি 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, 2011 ক্ষমতায় এসছেন, 2009 চলে এসেছিলেন প্রায় ভোটের নিরিখে। ফলে বাঙালি মধ্যবিত্তর যে বার্তা সেটা কিন্তু পৌঁছে গেছে। ফলে চন্দ্রিমাদি রাজনীতি গুলিয়ে যাওয়ার কথা, লুকিয়ে থাকার কথা যেটা বলেছেন একদম সত্যি। আর ছাত্ররা মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, বুঝবেন কি করে? এতগুলো বিভাগের দায়িত্ব ওনার ওপর। তৃণমূলে তো অন্য মন্ত্রী খুঁজে পাওয়া যায় না, স্বাস্থ্য, পুলিশ, কোথাও দায়িত্ব নেওয়ার মতো কোনো লোকজন নেই, ওনাকেই দায়িত্ব নিতে হয়। সেখানে ছাত্ররা চট করে না জানালে বুঝবেন কি করে যে এত ব্যস্ত মুখ্যমন্ত্রী অপেক্ষায় আছেন? এটা তো একটা বোঝার দরকার পড়েছে। এবং এই যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু চলবে। এবং এই লড়াইতে গুলিয়ে দেয়া বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা, এ তো আর মানে স্বাস্থ্য ব্যবস্থায় যেমন সরকারি বেসরকারি, তৃণমূলেও যেমন প্রতিনিধিরা কেউ বেসরকারি প্রতিনিধি, কেউ সরকারি প্রতিনিধি, এবং সেইভাবে চলে। এই সরকারি বেসরকারি গণ্ডগোল থাকবে। যেটা বলে শেষ করতে চাই, জুনিয়র ডাক্তার যে 5 দফা দাবি, সরকারের সঙ্গে আলোচনার জন্য দিয়ে দেওয়া 4টি শর্ত, এই নিয়ে সঠিকভাবে ভাবতে হবে। আন্দোলনটা কিসের? আন্দোলনটা জাস্টিসের দাবিতে। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, মানুষ মনে করছে এটা স্টেট স্পন্সর্ড কিনা, তার উত্তরের জন্যে। ফলে এখানে কিন্তু হঠাৎ করে স্বাস্থ্য পরিষেবার উন্নতি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, একটা টয়লেট ঠিক বানানো যাবে কিনা, সিসিটিভি বসানো হবে, পুজোর পরে পুলিশ কমিশনার বদলে যাবে, এই দিয়ে মধ্যবিত্তের এই রাজনৈতিক আন্দোলনকে, বিশেষভাবে বলছি নীতির রাজা রাজনীতি, মধ্যবিত্ত একটা রাজনৈতিক আন্দোলনের মধ্যে ঢুকে পড়তে বাধ্য হয়েছেন। কারণ মধ্যবিত্তকে কোণঠাসা করা হয়েছে এই পশ্চিমবঙ্গে। সেই জায়গায় মধ্যবিত্তরা তাদের কথা বলবেনই। সরকার যদি অনমনীয় মনোভাব নেন,
তাহলে গোলমাল বাড়ার সম্ভাবনাই বেশি, কারণ এই ডাক্তাররা কিন্তু খুব সহজে ছেড়ে দেওয়ার নয়, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের ধামা ধরে আন্দোলন করছেন না, ফলে এটাকে সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস বলে দাগিয়ে দেওয়া যাবে না। সম্পূর্ণ নতুন শব্দবন্ধ আমাদের সামনে হাজির করলেন শুভময় মৈত্র, মধ্যবিত্তের রাজনৈতিক আন্দোলন। এই শব্দবন্ধ, এই টার্মটার মধ্যে স্ববিরোধিতা আছে কিনা সেই জিনিস আমরা খোঁজা যাবে, কিন্তু তার আগে খুঁজবো যে এই মুহূর্তে কোনো কিছু না খুঁজে খালি চোখে যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবনের পাশে, স্বাস্থ্য ভবনের সামনে ঠিক যা হচ্ছে তুলে ধরবে আমার সহকর্মী পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত। আমি পুরুষোত্তম, তোমার কাছে এই মুহূর্তে ঢাক বাজছে, এখন এত প্রায় 20 দিন বাকি পুজোর, তারপরে পুজো না উৎসব, যোগ দেবেন না না দেবেন সে তো মানুষের সিদ্ধান্ত, মানুষের ওপরই ছাড়া উচিত। এই ঢাকের বাদ্যি কিসের জন্য? এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জায়গার ছবি, যেখানে আমার সহকর্মী পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত রয়েছেন। পুরুষোত্তম, ছবিটা আমাদের দেখাও, এটা কারা, কি উদ্দেশ্যে ঢাক বাজাচ্ছেন? মন্তব্য করেছিলেন যে 1 মাস হয়ে গিয়েছে, এবার পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন, কিন্তু জুনিয়র চিকিৎসকেরা যারা এখানে আন্দোলন করছেন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা উৎসবে ফেরার মেজাজে নেই, তারা আন্দোলনের মেজাজে রয়েছেন। এবং আজকে দেখতে পাচ্ছি তারা সেই প্রতীকী ঢাক এখানে নিয়ে এসেছেন, তারা ঢাক বাজাচ্ছেন স্লোগানের সঙ্গে সঙ্গে, এবং যে স্লোগানটা এখানে তাদের মুখে মুখে ধ্বনিত হচ্ছে, তারা সবাই বলছেন এবার পুজোয় অকাল বোধন, আরজি করের অসুর নিধন। এই স্লোগানটা শোনা যাচ্ছে জুনিয়র চিকিৎসকদের গলায়, এবং তারা এখানে ঢাক নিয়ে এসেছেন এবং ঢাক বাজিয়ে তারা আজকে এখানে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন। এবং সেই প্রতিবাদের কণ্ঠস্বর মিছিলে মিছিলে প্রত্যেকের গলায় গলায় প্রতিধ্বনিত হচ্ছে এখানে। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন। প্রতীকীভাবে ঢাক এবং উলু ইত্যাদি শুনতে পেলাম একেবারে ওই ধর্ণা মঞ্চ থেকে। আমি এখান থেকে সাধারণ মধ্যবিত্তের সমর্থনের কথা শুভময়দা বলছিলেন। আমি বলছি লালবাজারে যে ছবিটার, আমি বলবো যে ফিল্মটার হয়তো ট্রেলার দেখা গেছিল, সেই ফিল্মটা গোটা আজকে কালকে রাত গড়িয়ে যখন আজকে সকাল হলো, দেখা গেল প্রচুর সাধারণ মানুষ, ওই মধ্যবিত্ত মানুষ, তারা বাড়িতে যা খাবার দাবার হয়েছে নিয়ে গেছেন, যে অভুক্ত আছে আমাদের বাড়ির ছেলেমেয়েরা ওইখানে ধর্নায় বসেছে। শেষে এমন অবস্থা হলো যে এই জুনিয়র ডাক্তারদের বলতে হলো যে খাবার বাড়তি হয়েছে, আর কেউ খাবার আনবেন না, রীতিমতো ঘোষণা করতে হলো। এই সমর্থনের ছবিটা আমার পরের প্রতিবেদনে দেখাবো, দেখুন। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর জন্য অপেক্ষা, নতুন ভোরের অপেক্ষায় রাতের পর রাত জাগা। আমরা সারা রাত্রির জাগি, রোজ জাগি, প্রত্যেক দিন জাগি, কিন্তু ওয়ার্ডে জাগি, পেশেন্টের পাশে জাগি। এরকম খোলা ছাদের নিচে রাস্তার মধ্যেখানে শুয়ে জাগি না, এইটা আমাদের করতে বাধ্য করা হয়েছে। সময় যত গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। আন্দোলন যত তীব্র হচ্ছে ততই আন্দোলনকারীদের সঙ্গে মিশে যাচ্ছে সাধারণের স্বর। প্রতিটা ক্ষেত্রে ওনাদের সাথে আছি, একটা মা হিসেবে আছি, একটা বোন হিসেবে আছি, একটা নারী হিসেবে আছি। আমাদের সুরক্ষা চাই। আমরা বিপ্লবের উৎসবে মেতেছি, আমরা বিপ্লব করে এর বিচার নিয়েই ফিরব। ফিয়ার্স লেনের ছবি ফিরল স্বাস্থ্য ভবনের সামনে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় অন্য মাত্রা পেল চিকিৎসকদের রাত জাগা আন্দোলন। জুনিয়র ডক্টরস ফোরামের পাশাপাশি চিকিৎসকদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আনা হয় খিচুড়ি, আলুর দম। রাতজাগা জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে কাজের শেষে নতুন কাজে নেমে পড়েন ফুড ডেলিভারি বয়দের একাংশ। চাঁদা তুলে আন্দোলনকারীদের জন্য ব্যবস্থা করেন শুকনো খাবার ও জলের। আমাদের এই কয়েকজন বন্ধু মিলে আমরা আমাদের সামর্থ্য মতো ডাক্তারবাবুদের জন্য কিছু নিয়ে এসেছি, যাতে আন্দোলনটা ওনারা আরও এগিয়ে নিয়ে যেতে পারে। তরুণ থেকে ৭৫ বছর বয়সী বৃদ্ধ একে একে পাশে এসে দাঁড়ান অনেকেই। আমাদের যে একজন মেয়ে চলে গেছে তার বিচারের জন্য আমরা এসে দাঁড়িয়েছি।
যতটুকু পারি আমরা তাদেরকে সাহায্য করতে চাই। বুধবার কাক ভরে গরম চা আর বিস্কুট নিয়ে পৌঁছন বিরাটির বাসিন্দা তনুজা কুণ্ডু। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এখানে রাত্রির জেগে আন্দোলন করছে, আমরা তো জনসাধারণ, আমরা তো ওদের পাশেই থাকবো। উই অলসো ওয়ান্ট জাস্টিস। যাদবপুরে দেবশ্রী নন্দীর সঙ্গে বেড়ানোর সূত্রে আলাপ গড়িয়ার রুমা দত্ত। দুই গৃহবধূ নিয়ে আসেন ওআরএস আর জল। আমরা কিছু ওআরএস আর জলের বোতল কিনেছিলাম কালকে রাতে, কিন্তু সেফ ফিল করিনি কি একা আসবো, বাড়ি কি করে ফিরে যাব, দিদিও বেরোতে পারবে না অনেক দূরে, তো ওই জন্য ভোরবেলায় বেরিয়েছি দুজনে, 5:30 নাগাদ বেরিয়ে দুজনে এসেছি। শেষ পরিস্থিতি এমন হয় যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ঘোষণা করতে বাধ্য হন যে আর খাবার দরকার নেই। আমাদের এখানে খাবার অনেক এক্সেস হয়ে গেছে। আপনারা যে ভালোবাসা পাঠিয়েছেন মানুষে, মানে স্বতঃস্ফূর্তভাবে যে আপনারা ভালোবাসা পাঠাচ্ছেন আমাদেরকে, ওর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই খাবার আমরা চেষ্টা করছি যারা আরও যাদের দরকার আছে তাদেরকে বিতরণ করার। আবেগ, ভালোবাসা, পাশে থাকা, এভাবেই সাধারণ মানুষ বুঝিয়ে দিলেন চিকিৎসকদের এই লড়াইয়ে তাঁরাও আছেন সমানভাবে। সুদীপ্ত আচার্য, পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি ডক্টর দেবাশিস হালদারের কাছে যাব। ডক্টর হালদার, একদিকে যেরকম সমর্থনের ছবি, পাশাপাশি কিন্তু সরাসরি প্রতিদিন মানুষের মৃত্যুর দায় একেবারে চাপিয়ে দেওয়া হচ্ছে এই আন্দোলনের ওপর। সুপ্রিম কোর্টে বলা হয়েছে অফিসিয়ালি যে 23 জন মানুষ শুধু এই আন্দোলনের জন্য মারা গেছেন। আমি এই অনুষ্ঠানের খানিকক্ষণ পরে দেখাবো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সরাসরি থ্রেট করছেন, বলছেন যে স্পষ্ট ভাষায় যে ডাক্তারবাবুদের যদি মানুষ মরে, জনগণ মরছে, তাহলে ডাক্তারবাবুরা সুরক্ষিত থাকবেন কেন? আমি বলছি এর পাশাপাশি নবান্ন থেকে যেহেতু গতকাল 5টার সময় ডেডলাইন অতিক্রান্ত, ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, কড়া ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই প্রশ্ন বা সেই সম্ভাবনা কিন্তু এখনো প্রবল। দুটো তিনটে কথা বলতে চাই। প্রথমত মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যের যে প্রেস রিলিজ আমরা দেখলাম, ওখানে বেশ কয়েকটা মিথ্যে কথা তিনি বলেছেন। এটা প্রথমে আমি ক্লিয়ার করতে চাই। এই যে বলা হলো যে মেল পাঠানো হয়েছে এবং তার পাল্টা মেল আমরা রাত্রি 3:45-এ পাঠিয়েছি এবং বলছেন তার মধ্যেও রাজনীতি আছে, এটা প্রমাণ। এটা একদম মিথ্যে কথা, কেননা তার 1 ঘন্টার মধ্যে আমরা পাল্টা মেল পাঠিয়েছিলাম। যে যে হেলথ সেক্রেটারির কাছ থেকে এই মেলটি এসেছে তার পদত্যাগের দাবিতেই তো আমরা গিয়েছি স্বাস্থ্য ভবনে। তো অ্যাপ্রোপ্রিয়েট কোনো একজন অথরিটি আমাদের ডাকছে এরকম একটা হোক, এটা বলে আমরা তার 1 ঘন্টার মধ্যে মেল পাঠাই। কোনো উত্তর না আসায় আমরা রাতের বেলা যে মেলটির কথা বলা হচ্ছে সেই মেলটি পাঠাই। এইটা বুঝতে হবে যে আমরা কালকে গোটা রাত, কালকে কখন বৃষ্টি হয়েছে উনি জানেন? কালকে একটা এসি ঘরে বসে উনি বলছেন রাত্রি 3:45-এ একটা মেল করা হয়েছে বলে ওটার মধ্যে রাজনীতির গন্ধ রয়েছে। আমরা জুনিয়র ডাক্তাররা কালকে গোটা রাত ওই বৃষ্টির মধ্যে, ওই ত্রিপলের মধ্যে বসে ভিজতে ভিজতে ওই মেল ড্রাফট করে যে আমাদের 5টি নির্দিষ্ট দাবি রয়েছে এবং 5টি নির্দিষ্ট দাবি যাতে এই নিয়ে আলোচনা করা হয়, আমরা সরাসরি আমাদের যে খোলা মন আছে সেটা বোঝানোর জন্য ডিরেক্ট মুখ্যমন্ত্রীকে আমরা মেল করি। সেই জায়গায় কিভাবে পোর্ট্রে করা হলো যে রাত্রি 3:45-এ আমরা জেগেছিলাম, আমরা গোটা রাত ওখানে জেগেছিলাম। যে সাধারণ মানুষ রয়েছেন সেই সাধারণ মানুষ আমাদের সাথে জেগেছিল। একটা এসি ঘরে বসে এই প্রশ্নটা যিনি করছেন তার সদিচ্ছা নিয়ে বা তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের সন্দেহ জাগছে। দ্বিতীয় কথা, এই যে রোগী পরিষেবা নিয়ে যে কথাটা বলা হচ্ছে, আমরা বারবার আগের দিন প্রেস রিলিজেও আমরা বলেছিলাম যে গোটা রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা কত। সিনিয়র প্র্যাকটিশনারদের রোজ রেজিস্টার্ড ডাক্তারদের সংখ্যা হচ্ছে 93,000। তার মধ্যে 7,000 থেকে 7,500 হচ্ছে এই ট্রেনি ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার। আমরা হচ্ছে শিক্ষানবিশ। সিনিয়র ডাক্তাররা চিকিৎসা করেন, আমরা তাদের হেল্প করি এবং সেখান থেকে শিখি। ঘুরিয়ে বলা হচ্ছে কি আমরা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড। এটা কি তার মানে এই যে স্বাস্থ্য ব্যবস্থা তাকেই ডিসক্রেডিট করে না? আমরা বলছি তাহলে নিয়োগ হয়নি কেন? কেন আমাদের উপর গোটাটা ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে? কেন সিনিয়র ডাক্তার, মানে আপনি বলছেন যে শিক্ষানবিশদের উপর কি করে একটা গোটা রাজ্য স্বাস্থ্য পরিকাঠামো নির্ভর করতে পারে? এভাবে করা হচ্ছে। এই যে 23টা মৃত্যুর কথা বলা হচ্ছে, আমরা জানতে চাই এই 23টা মৃত্যু হয়েছে, এই 23টা ওই সুপ্রিম কোর্টেও কিন্তু কপিল সিব্বাল বলেছেন যে মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি। এইটা একটা মানে এটা কোনো কথা হলো? কোন মিডিয়া কিভাবে ওই 23টা মৃত্যু জুনিয়র ডাক্তারদের কোন গাফিলতি করতে হলো? সেটা বর্তমান স্বাস্থ্য সচিবও একেবারে অন ক্যামেরা বলেছেন। হ্যাঁ, একদম আমরা চাই মিডিয়া এন্ড সাম সোর্সেস, সেই তথ্য একদম আমাদের সামনে চাই যে কিভাবে বোঝানো হলো। তৃতীয় পয়েন্ট, এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে
উনি খোলা মনের কথা বললেন। উনি বললেন যে আমরা সেফটি সিকিউরিটির জন্য নাকি একটা দিলে আমরা ডিডি আশ্বাস দিলেন যে আমরা ব্যবস্থা করছি। আমাদের প্রথম বক্তব্য, আমরা একটা ন্যায় বিচারের আন্দোলন করছি। এই ন্যায় বিচারের আন্দোলন ঠিক যেমন আজকে আমাদের সহকর্মী মারা গিয়েছেন, তার ন্যায় বিচারের জন্য কেন হলো এটা, এর তথ্য প্রমাণ লোপাটে কারা কারা পিছনে দায়ী রয়েছে তাদের নিয়ে কেন কথা বলা হচ্ছে না? 2019-এ আমরা দেখেছিলাম এনআরএসে আমাদের সহকর্মী পরিবহর যে আন্দোলন হয়েছিল, ঠিক এইরকমভাবে একটা নবান্নে ক্লোজ ডোর মিটিং করে বলা হয়েছিল যে নাও বাবা, তোমাকে সিসিটিভি দেওয়া হলো, 2টো পুলিশ দেওয়া হলো, এবার তোমরা লক্ষ্মী ছেলে হয়ে ফিরে যাও। আবার ঠিক সেই জিনিসটাই করার চেষ্টা হচ্ছে। যারা তথ্য প্রমাণ লোপাটে রয়েছে, যে পুলিশ প্রশাসন রয়েছে, নির্যাতিতার মাকে যিনি টাকা দিতে চেয়েছেন, যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ওইখানে উপস্থিত নেক্সাসের চক্র অভিজ্ঞকে আড়াল করেছেন, তাদের ব্যাপারে কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে না? ডিএমই, ডিএইচএস, হেলথ সেক্রেটারি প্রত্যেকে এই স্বাস্থ্য ভবনের প্রত্যেকটা দুর্নীতির পেছনে, এটা সবাই জানেন। এবং যাদের এই যে ঘর ভাঙার পেছনে যাদের সই আছে, তথ্য প্রমাণ লোপাটে যাদের সরাসরি যোগাযোগ রয়েছে, তাদেরকে কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে না? বেশ 2019-এর কথা হলো, আমি আলাদা করে 2019-এর জুন মাসের সেই যে বৈঠক, জুনিয়র ডাক্তারবাবুরা 14টা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার এবং 30 জন প্রতিনিধি, যে 30-এর কথা আজকে হলো, তারা মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়েছিলেন এবং এই 4টে শর্ত, 2টো শর্ত আমি দেখছিলাম যে তখন মানা হয়েছিল, লাইভ টেলিকাস্টও হয়েছিল। এই গোটা মুখ্যমন্ত্রীর মুখোমুখি হওয়া 30 জন প্রতিনিধির একেবারে জনগণের সামনে লাইভ সম্প্রচারিত হয়েছিল। আমি সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে ডক্টর দীপ্তেন্দ্র সরকার। দীপ্তেন্দ্রদা, আমি একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে এই স্টুডিওতে বসেই আরেক আন্দোলনকারী ডক্টর নাইয়া একটা কথা বলেছিলেন, তারপর দেখলাম মুহূর্তে সেটা ভাইরাল হয়ে গেল, যে ভয় যেমন ছোঁয়াচে, সাহসও সেই রকম ছোঁয়াচে। আমি বলছি যে এই যে একদিকে মধ্যবিত্তের প্রাণঢালা সমর্থন, লালবাজারে আমরা দেখেছিলাম, সল্টলেকে আজকে সকালে যেন উপচে পড়ল। অন্যদিকে 2011-র পর আমাদের নাগরিক সমাজ, যেটা তার আগে রিজওয়ানুর থেকে শুরু হয়েছিল, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই হয়ে কার্যত নাগরিক সমাজ পুনর্জন্ম হয়েছিল, একেবারে রাস্তায় নেমেছিল নাগরিক সমাজ। তারপরে ক্ষমতা বদলের পর এই কমিটি, সেই কমিটি, এই পুরস্কার, সেই পুরস্কার, কোথাও যেন এইগুলো কারণ হতে পারে, নাও হতে পারে, ভ্যানিশ হয়ে গেল। অদ্ভুত এই আন্দোলন, যেখানে কোনো রাজনীতির ঝান্ডা নেই, কোনো মানে যে দলের যে নেতা নেত্রীরা যাচ্ছেন গো ব্যাক স্লোগান শুনে ফেরত আসছেন, সেটা অধীর চৌধুরী হতে পারেন, সেটা অগ্নিমিত্রা পাল হতে পারেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে পারেন, কাউকে এরা অ্যালাউ করছেন না যে ইভেন মানে যারা কথা বলতে যাচ্ছেন তাদেরও ফেরত যেতে হচ্ছে। কোনো মুখ নেই, রাজনীতির ঝান্ডা নেই, গ্ল্যামার নেই, হাতে জাতীয় পতাকা, মাঝে মাঝে মুখে জাতীয় সঙ্গীত। আমি বলছি এই আন্দোলন কোথাও এর আগে কি এই রাজ্য দেখেছে? আমার এক বন্ধু আমাকে হায়দ্রাবাদ থেকে একটি চিঠি লিখে বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গলের পতন 1947 থেকে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দিয়ে একটা বিরাট তথ্য দিয়েছিলেন। তো আমি তার পরিবর্তে তাকে একটা ওয়ান লাইনার লিখে পাঠাই যে আমার মনে পড়ে না আমার ছোট ছোট ভাই বোনেরা যে আন্দোলন আজকে সংগঠিত করতে পেরেছে 1947 থেকে আজ পর্যন্ত এই রকম গণজাগরণের আন্দোলন পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আর কোথাও সংগঠিত হয়েছে বলে। এটা ক্লিয়ার কাট। দেবাশিস ভাই যে কথাটা বললেন, আমি প্রথমেই বলি এটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন। আমি সৌরভ দত্তের মুখ দেখছি, আমি মানস গুমটার মুখ দেখছি। সৌরভ দত্তর সাথে মানস গুমটার 2000 সালের মাঝামাঝি এনআরএস হসপিটালে একজন এসএফআই করতেন, একজন ছাত্র পরিষদ করছেন, দুজনের মধ্যে আমি মারামারির গল্প তখন দেখেছি। আজকে দুজনকে একসাথে হাঁটতে দেখছি। আমি অর্জুনকে হাঁটতে দেখছি, তার সাথে আবার আরেকজন এসএফআই এর ছাত্র পরিষদের বিখ্যাত নেতাকেও হাঁটতে দেখছি, তাপস পাঞ্চের বিশ্বাসকে। তাহলে এটা রাজনৈতিক কোনোভাবেই নয়, কিন্তু এটা রাজনৈতিক। কিভাবে রাজনৈতিক? এই যে কথাটা সুময়বাবু বললেন, মধ্যবিত্তের রাজনীতি। আমরা যদি পুরো আন্দোলনটাকে কাটাছেঁড়া করি তাহলে দেখবেন ফ্রেঞ্চ রেভলিউশনের যে ডেফিনেশন ছিল ডিসিডেন্ট এলিট, অর্থাৎ এরা হচ্ছে ডিসিডেন্ট এলিট, বিক্ষুব্ধ মধ্যবিত্ত। তারপরে স্টেপ কী হলো? মাস ফ্রাস্ট্রেশন। যে মহিলা রাস্তায় হেঁটে বলছেন জাস্টিস ফর আরজিকর, তিনি যেরকম তিলোত্তমার কথা ভাবছেন, সেই মুহূর্তে তার ছোটোবেলা থেকে তার ব্যাড টাচের কথা ভাবছেন। তার প্রতিবাদটা ওই ব্যাড টাচ, তার ওই প্রতিবাদটা ছোটোবেলার ডিসক্রিমিনেশনের প্রতিবাদ। সুতরাং মাস ফ্রাস্ট্রেশনটা
অবভিয়াস হয়েছে। সুতরাং এই মুহূর্তে ডিসিডেন্ট এলিট এবং মাস ফ্রাস্ট্রেশন মিশে গিয়ে যেটা হয়েছে শেয়ার্ড মুভমেন্ট, এবং ফাইনাল স্টেপ অফ রেভলিউশন ইজ স্টেট ক্রাইসিস। আমি নিশ্চিত যে আপনি মানবেন যে এই মুহূর্তে রাজ্যে ক্রাইসিস সিচুয়েশন তৈরি হয়েছে। রাজনীতিবিদ, অরাজনৈতিক সবাই একই কথা মানবেন, এবং আমি গর্বিত আমার জুনিয়র ভাইদের জন্যে যারা রাজনীতি না করে গো ব্যাক XYZ বলে এই সংগঠন করতে পেরেছে। আমি দীপ্তেন্দু ঠিক উল্টো দিক থেকে সরকারের আপনার এই গোটা বক্তব্যটা, 2.5 মিনিটের এই বক্তব্যটার কি নির্যাস সরকার দেখতে পারে? আপনি সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত প্রথিতযশা একজন চিকিৎসক, আপনি অরাজকতাকে প্রশ্রয় দিচ্ছেন, ফ্যানিং করছেন একটা অরাজক অবস্থাকে, এই অভিযোগ যদি আপনার বিরুদ্ধে ওঠে? দেখুন, আমি আমার যারা ছোট ছোট ভাই বোনেরা, মানে আমার নিজের মেয়ে প্রতিদিন হাঁটছে, আমি অন্য জায়গা থেকে এবিপি আনন্দের ছবিতে দেখেছি RG করের GPM-এ একজন বক্তব্য রাখছে, তার পেছনে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। আমার ওয়াইফ ফোন করে তাকে জিজ্ঞেস করছে যে তুই ওখানে গেছিস, মারামারি হচ্ছে 144 ধারা। তো এটা তো আমার চাকরির প্রশ্ন নয়, এটা আমার সন্তানের প্রশ্ন, এটা আমার ছাত্রের প্রশ্ন। কোনো না কোনো জায়গায় আই অ্যাম আনসারেবল টু মাই নেক্সট জেনারেশন। আমাকে হাতে প্রদীপ নিয়ে যখন দাঁড়াতে হবে, আই অ্যাম আনসারেবল, যেই প্রদীপটা আমি পরবর্তী জেনারেশনের ধরে দাঁড়িয়ে আছি। আমি বিশ্বাস করি যে এই ছাত্ররা যারা আন্দোলন করছেন তাদের সাথে কাল সকালেও কথা হয়েছে, তাদের মধ্যে সবাই কিন্তু ইচ্ছুক কাজে ফিরে আসতে। এরম নয় যে এরা বলছে যে আমরা এই আন্দোলনটা আগামী 6 মাস করব, কিন্তু তারা একটা রিজনেবল শর্ত চাইছেন, এবং আমি এটাও নিশ্চিত যে এই শর্তাবলীর মারপ্যাঁচের বাইরে ঊর্ধ্বে উঠে একটা সলিউশন আসবেই। তবে এই যে সলিউশনটা দেখছেন, এটা কিন্তু একটা লং রান ব্যাটলের ফাস্ট পাওয়ার প্লে, এরপরে লিগাল ব্যাটলের জন্য এরা কিন্তু তৈরি। সুতরাং এটা একটা ক্ষুদ্র রাজনৈতিক গেন হতে পারে, এটা যুদ্ধ শেষের বাঁশি নয়। হুমকি কবির, হুমায়ুন কবির তো তৃণমূলকেও মাঝে মাঝে হুমকি দেন আর কি, ফলে ওনার কথাটা ভাবছি না। কিন্তু চন্দ্রিমাদির মতো একজন মানুষ, তিনি যখন বলছেন, অবশ্যই মন্ত্রীকে বলতে গেলে এসি ঘরে বসেই বলতে হবে, সবসময় তো রাস্তায় নামা যায় না। রাহুল দাদের মতন মানুষ, তাদের কাছে আবেদন থাকবে যে আপনারা এটা বুঝুন যে আপনারা যে সমাজের অংশ, সেই মধ্যবিত্ত সমাজের অংশই কিন্তু আজকে প্রতিবাদে নেমেছে। এই জায়গাটাকে খুব হালকা চালে নিয়ে শুধু দর কষাকষি করার জন্যে অনমনীয় মনোভাব নেওয়ার দরকার নেই, কারণ ছাত্ররা সেটা চাইছেন না, আমাদের জুনিয়র ডাক্তাররা মেটাতেই চাইছেন। তারা কিছু প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নগুলোয় মনে হচ্ছে সরকার দায়ী। সেইখানে সরকার যদি মনে করে নিজের দোষ স্বীকার করা বা তার প্রসেসের মধ্যে দিয়ে দোষ স্বীকার করার তো সময় আছে, সরকার ইমিডিয়েটলি এগিয়ে আসুন, সমস্যার সমাধান করুন। একদম। আমি দ্রুত, যেহেতু দীপ্তেন্দুদা বললেন যে চরম বৈপরীত্যের একটা অবস্থান থেকে পাশাপাশি এই আন্দোলনে বহু মানুষ, বহু মহল, বহু গোষ্ঠীকে দেখা যাচ্ছে, আমি বলছি এর থেকে বড় উদাহরণ কি হবে যে আমাদের জীবদ্দশায়, ছোট্ট করে বলি, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, এদের সমর্থকেরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বাইপাসে নেমেছে। মোহনবাগান অথবা ইস্টবেঙ্গল সমর্থকের কাঁধে আরেক বিপরীতমুখী দলের সমর্থক চলেছে। আমার বলছি এর থেকে স্পষ্ট ওই চরম বৈপরীত্যমূলক অবস্থানের আর কিছু হয়? আমি বলছি একটা মারাত্মক কথা বলেছেন, দীর্ঘ লিগ্যাল ব্যাটেল, আমি তাতে আসব। তার আগে আমার পরের প্রতিবেদনে দেখাবো যে কিভাবে ওই যে সাহসটাও তো ছোঁয়াচে, যার ফলে আজকে যখন পুরসভার ইঞ্জিনিয়ারদের মিছিল বেরোচ্ছে, তখনও লালবাজারের ওই মিছিলের মধ্যে তার হাতেও শিরদাঁড়া, তার হাতেও যে প্রশাসনকে শক্তভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে নিরপেক্ষভাবেও, এই দাবি উঠছে। এবং আমাদের হঠাৎ করে বেশ কয়েক বছর ধরে উধাও হয়ে যাওয়া, দূরবীনে বা এমনকি অনুবীক্ষণ যন্ত্রেও খুঁজে না পাওয়া সেই নাগরিক সমাজ, তারা কি এই জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে আবার রাস্তায় নামলো, আবার বহু বছর পর জেগে উঠল? জুনিয়র ডাক্তারদের আন্দোলন যেন গোটা সমাজের শিরদাঁড়া শক্ত করে দিয়েছে, প্রতিবাদের নতুন ভাষা জুগিয়েছে, জনজাগরণের পথ দেখিয়েছে। আর সেই পথেই এবার দিশা খুঁজে পাচ্ছে অন্য আন্দোলন। কিছুদিন আগে লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের হাতে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
তাঁদের হাতে ছিল প্রতীকী শিরদাঁড়া, যা তাঁরা পুলিশ কমিশনারের সামনে রেখে এসেছিলেন। এবার সেই ঘটনার ছায়া দেখা গেল কলকাতা পুরসভায়। সেখানেও শিরদাঁড়া নিয়ে কলকাতা পুরসভায় মিছিল করলেন ইঞ্জিনিয়াররা। আরজি করের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ছোঁয়া এবার কলকাতা পুরসভার অভ্যন্তরেও। কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের বিক্ষোভেও দেখা গেল সেই মেরুদণ্ড। লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস, রয়েছে মেরুদণ্ড প্রতীকী এবং নিচে লেখা রয়েছে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। গার্ডেরিচ কাণ্ডের 13 জন সহনাগরিকের মৃত্যু হয়েছে, প্রশাসনের কি ভূমিকা? মেয়র উত্তর হাতাচ্ছেন সামাজিক মাধ্যমে দাঁড়িয়ে, কলকাতার মেয়রের পাশে থেকে কাজ করতে চায়। আপনি আমাদের হিউমিলেট করছেন কেন? আপনার মেরুদণ্ড সোজা করুন। কাদেরকে মেরুদণ্ড? প্রশাসনের মেরুদণ্ড ভাঙা, এই মেরুদণ্ড সোজা করতে বলছি। আমরা মিনিমাম কাজ করতে গিয়ে যে ভাষা আমরা শুনছি তাতে আমরা এবং আমাদের পরিবার বন্ধু বর্গ অপমানিত বোধ হচ্ছি। এই অপমানের প্রতিবাদে আমরা মেরুদণ্ড দেখাচ্ছি। আপনারা মেরুদণ্ড সোজা রাখুন। যদি মনে হয় আমরা কাজ কিচ্ছু করছি না, তাহলে আমরা প্রত্যেকে ডিপার্টমেন্ট ছেড়ে দিতে চাইছি। আমরা চিঠি দিয়েছি, আমাদের অন্যত্র পাঠিয়ে দিই। বিক্ষোভ আন্দোলন কলকাতায় নতুন নয়, কিন্তু এবারের প্রতিবাদ অভূতপূর্ব। জুনিয়র ডাক্তাররাই তার পথ দেখিয়েছে। এখন পিঠটা পুরো দেয়ালে ঠেকে গেছে। মানুষ বুঝেছে এবারে প্রতিবাদ না করলে আর নয়। এই বাচ্চাগুলো আজকে এইভাবে বসেছে প্রোটেস্টে, এদের পাশে যদি না থাকি তাহলে নিজের প্রজন্ম পরের জেনারেশনকে কি উত্তর দেবো যে কি করেছি আমরা? একদম পুরো নাড়া দিয়ে দিল। বাংলায় চিকিৎসা শাস্ত্রের রেনেসা পুরুষ বলা হয় রাধা গোবিন্দ কর অর্থাৎ আরজি করকে, যিনি ব্রিটিশ শাসিত ভারতে বাঙালি চিকিৎসকদের নিয়ে তৈরি করেছিলেন এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল। আজ তাঁর নামাঙ্কিত প্রথিতযশা প্রতিষ্ঠানে এক জঘন্য ঘটনার বিচার চেয়ে ডাক্তারি দুনিয়ায় তাঁর উত্তরসূরিরা যা করছেন তাও এক রেনেসা বলেই মনে করছেন অনেকেই। অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বিরাট তফাৎ ঘটে গেছে, তার কারণ এর আগে মিছিলের আয়োজকরা মানুষ খুঁজতেন, এখন মানুষ খুঁজছেন যে এই ইস্যুতে কোথায় মিছিল বেরোচ্ছে। দেখুন, ডাক্তার ভাই বোনেরা তারা শিরদাঁড়া নিয়ে লালবাজারের সামনে তারা মিছিল আন্দোলন করেছিলেন, ধর্ণা করেছিলেন। তারা স্বাস্থ্য ভবনের সামনে মস্তিষ্ক নিয়েও বসেছেন। আমি অনুরোধ করব একটা হৃদয় অর্থাৎ হার্ট নিয়ে বসুন, কারণ এই রাজ্য সরকার তারা হৃদয়হীন মানসিকতা দেখাচ্ছেন, তাদের মধ্যে কোনো হার্ট নেই, হার্টলেস মানসিকতা। তাই অনুরোধ করব, পাশে ডক্টর হালদার রয়েছেন, এরপরে আপনারা চিন্তাভাবনা করুন একটা হৃদয় নিয়েও বসার, যেটা এই রাজ্য সরকারের মধ্যে নেই। দেখুন, অনেক তথ্য হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, শুধু এই রাজ্যে মাত্র 7,500 জুনিয়র ডাক্তার। নিশ্চয়ই আমরাও চাইবো দরিদ্র মানুষ, গরিব মানুষ পরিষেবা পান, তারা হাসপাতালে যে কারণে আসেন চিকিৎসা পেতে নিশ্চয়ই পান, অবশ্যই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সুমন, এই শুধুমাত্রই 7,500 তরুণ তরুণীর কাঁধের উপরে কি পুরো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটা নির্ভর করছে? নাকি এই রাজ্যে যতগুলো আমি কয়েকটা তথ্য দিচ্ছি, 1257টা পিএইচসি বিপিএইচসি রয়েছে। এই রাজ্যে ইএসআইয়ের কিছু হাসপাতাল রয়েছে প্রায় 60টা। এছাড়াও এই রাজ্যে বেসরকারি তারা হাসপাতাল রয়েছে, নার্সিংহোম রয়েছে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস স্বাস্থ্যসাথী রয়েছে, সেইগুলোতে কেন অ্যাভেল করতে পারছেন না? তাহলে গোড়ায় গলতটা কোথায়? স্বাস্থ্যসাথীতে, যেখানে আমরা বলছি যে আমরা ওয়ার্ল্ড ক্লাস পরিষেবা দিচ্ছি, আর এদিকে ওয়ার্ল্ড ক্লাস পরিষেবা যিনি দিচ্ছেন সেই মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ভাইপো যাচ্ছেন বাবাই দুবাই, আমেরিকা, সিঙ্গাপুরে চিকিৎসা করতে। তাহলে গলতটা কোথায় রয়েছে? আরেকটা কথা, এই যে বলছে 23 জন মারা গেছে, প্রত্যেকটা মৃত্যু দুঃখের। আমি অন্তর থেকে বলছি, কোন্নগরকে আরজি করের সঙ্গে গুলোলে হবে না, নিঃসন্দেহে কোন্নগরের মায়ের কান্নাটাও জেনুইন, আমাদের আরজি করের বোনের কান্নাটাও জেনুইন, কিন্তু তার সঙ্গে দেখুন তথ্যগুলো তো আসে সুমন 9ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর, এই সময় কপিল সিব্বলের কথা উনি বলেছেন, তো 2024 সালে বলেছেন 23 জন মারা গেছে, খুব খারাপ, খুব অনুচিত। 2022 সালের হিসেবটা দেখি সুমন, 38 জন মারা গেছিলেন ঠিক এই সময়কালেই। 2022 সালে 59 জন, 2021 সালে 178 জন এই সময়কালে, আর 2020 সালে
29 জন মারা গেছিলেন। তখন বলুন কোন জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করছিলেন না? আমি শুধু যোগ করবো কি, 20 আর 21 কিন্তু কোভিড পিরিয়ড, এক নম্বর। না না ফাইন, আমি আই গট ইউর পয়েন্ট। তার মানে তুমি বলছো যে এই সময় একটা স্বাভাবিক মৃত্যুর সংখ্যাকে এই আন্দোলনের ঘাড়ে চাপিয়ে সেই বোঝাটা জুনিয়র ডাক্তারদের উপর চাপানো হচ্ছে। তাদেরকে ইচ্ছে করে দোষী, এবং তার সঙ্গেও কিরকম মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে, নিগম সাহেব জবাব দিন। আমার কাছে যে তথ্য আছে দেখুন, 8 তারিখ, 6 তারিখ এবং 5 তারিখ এই দিনের মৃত্যুগুলোকেও পর্যন্ত এখানে জুড়ে দেওয়া হয়েছে। 8 তারিখ, 6 তারিখ, 5 তারিখে কোথায় জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করছিলেন, কোথায় ঘটনা হয়েছে? আমি একবার দীপ্তেন্দ্রদার কাছে যাব। দীপ্তেন্দ্রদা, অর্থাৎ স্বাভাবিক স্বাস্থ্য পরিকাঠামোয় প্রতিদিন এই রাজ্যের সরকারি হাসপাতালে সরকারি পরিকাঠামোর মধ্যে মানুষের যে স্বাভাবিক মৃত্যু, আবার বলছি যে কোনো মৃত্যু সেই পরিবারের পক্ষে মারাত্মক এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেইটাকেও এই আন্দোলনের সঙ্গে তাহলে জুড়ে দেওয়া হচ্ছে? দেখুন, একটা বড় যখন ঘটনা ঘটে তার সাথে কোলাট্রাল অনেকগুলো সাইড এফেক্ট আছে। গত সপ্তাহে আউটডোরে আমি 250 রুগী দেখেছি। আমাকে বুঝতে হবে, আমার ছোট ভাই যদি আজকে আন্দোলনের পথে যায়, অ্যাকচুয়ালি ও আমার হয়ে আন্দোলন করছে। এটা একটা জুনিয়র ডক্টরস আন্দোলন নয়, এটা ডক্টর কমিউনিটির আন্দোলন। এবং এটা বুঝতে হবে, ডাক্তারদের সম্বন্ধে একটা জিনিস সবসময় বলা থাকে, এরা কাঁকড়ার জাত। সম্ভবত এই ক্ষেত্রে কাঁকড়ার জাত নয়। তারা লড়াইটা ওরা যখন করছে, আমার নৈতিক দায়িত্ব একটা পেশেন্টও যেন মারা না যায়। আমি আমার মতো করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। অর্থাৎ সিনিয়র ডাক্তারবাবুরা কাঁধ পেতে সেই বাড়তি দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়েছেন। নিশ্চয়ই নিতে হয়েছে। একটা রাজনীতির কথা এখানে বলতে হবে, এটা কিন্তু একেবারে শ্রেণীর কথা। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা পক্ষে, তাদের সঙ্গে তো কথা হয়, তাদের সব যুক্তি যে মিথ্যে তা তো নয়। তারা যে যুক্তিটা দিচ্ছেন সেটাই বারবার বলছেন নিম্নবিত্ত মানুষের অসুবিধে হচ্ছে। অর্থাৎ ডাক্তারবাবুদের আন্দোলনটা তারা দেখছেন মধ্যবিত্তের আন্দোলন, এবং মানুষের অসুবিধের জায়গাটা তারা দেখাচ্ছেন নিম্নবিত্তের। মানে তারা দেখাতে চাইছেন ডাক্তারবাবুদের আন্দোলন বনাম গরিব মানুষ। তারা এই সমাধানটা না করে একটা শ্রেণী দ্বন্দ্বের পথে যেতে চাইছেন। এই শ্রেণী দ্বন্দ্বের পথে যাওয়া আগামী দিনে কিন্তু তাদের ভোটটা প্রচুর বাড়িয়ে দিতে পারে। ফলে এটা তাদের রাজনৈতিক কৌশলও হতে পারে যে আমরা এখানে অনমনীয় থাকব, এই শ্রেণী দ্বন্দ্বের পথে যাব, কারণ ভোটারদের মধ্যে 80% মানুষ পশ্চিমবঙ্গে নিম্নবিত্ত, তাদের ভোটটা আমি বেশি পাবো। ফলে এই শ্রেণী দ্বন্দ্বের জায়গা থেকে আমরা বেরোবো না। আবার আমি শুধু ফুটনোট হিসেবে যোগ করবো, এর উল্টো ছবিটা প্রতিদিন কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে। সারাদিনে রোজগার হচ্ছে 300 টাকা, চায়ের কেটলি আর লেরো বিস্কুট নিয়ে সমস্ত ডাক্তারবাবুদের সম্পূর্ণ বিনা পয়সায় খাওয়াচ্ছেন যে চা বিক্রেতা, তাকে কিন্তু তিনি কিন্তু কারুর কাছে পয়সা নিচ্ছেন না। আমি বলছি গরিব মানুষ বনাম জুনিয়র ডাক্তার, গরিব মানুষ বনাম আন্দোলনরত ডাক্তারবাবু, এইভাবে সহজ সরলীকরণ কি করা যায়? আমি এখান থেকে ওই দীর্ঘ লিগ্যাল ব্যাটেলের প্রশ্নে একবার জয়ন্তর কাছে আসবো। জয়ন্ত, আমি বলছি কোনো সন্দেহ নেই যে সুপ্রিম কোর্টের ভার্বাল এবং যে রায়, তাতে একটা স্পষ্ট টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছিল। তার মধ্যে যোগ না দেওয়ার আইনি আমি বলবো যে কি তার তাৎপর্য থাকতে পারে, এবং আইনগতভাবে রাজ্য সরকার কি ব্যবস্থা নিতে পারে, এবং যেটা সুপ্রিম কোর্ট মাননীয় প্রধান বিচারপতি সেদিন যেটা বললেন যে এরপর কোনো ব্যবস্থা নিলে আমরা বাধা দিতে পারবো না। প্রথমে আমি শুরু করব যে সমস্ত স্তরের মানুষ কিন্তু তারা পথে নেমেছেন, মিছিল করছেন, জমায়েত করছেন। ডাক্তার, উকিল, পুরসভার ইঞ্জিনিয়ারদের দেখালে তোমরা নিম্ন মধ্যবিত্তদের আন্দোলনের কথা বলছো। রিক্সা চালকরা তারা রাস্তায় নেমেছেন, উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে একদিনের রোজগারকে তারা ত্যাগ করেছেন। একমাত্র একটা পেশা এখনও নামেননি, আমি অপেক্ষায় আছি তারাও হয়তো নামবেন, তারা হলেন পুলিশ। পুলিশ যে শুধু মারতেই পারে না, পুলিশ যে মিছিলও করতে পারে, আমরা নিশ্চয়ই খুব শিগগির সেটা দেখব। এবারে আমি বলি, সেদিনের যে মামলা, যে মামলার দিকে সকলে আমরা তাকিয়েছিলাম, শুরুটা হলো একটা অদ্ভুত ভঙ্গিতে। বোঝা গেল যে খুব নামকরা বড় মাপের আইনজীবী তিনি কিন্তু শুরুতেই ঘুরিয়ে দিতে চাইলেন যে 23 জন মারা গেছে বলে এই শব্দটা মহামান্য প্রধান বিচারপতির কানে দিয়ে দিলেন, যাতে করে আমরা বেশ খানিকটা সময় মূল জায়গা থেকে সরে গিয়ে অন্য আলোচনা দেখলাম।
এবারে যে বিরাট রায়, যে রায়টা 12 পাতা সম্ভবত রায়, তার 18 নম্বর এবং জয়ন্ত আমি যোগ করব, তার রিফ্লেকশন কিন্তু আজকে মাননীয় চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গের যে চিঠি, তাতে কিন্তু 3য় প্যারাগ্রাফে একেবারে মেনশন করা হয়েছে সেই রায়ে যে ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে ইট ইজ এভরিওয়ানস ডিউটি টু ফলো দিস ডিরেকশনস, মানে সুপ্রিম কোর্ট যা বলেছে তা একেবারে পালন করা যে কোনো নাগরিকের কর্তব্য, এটা কিন্তু মনে করে দেওয়া। প্রথম কথা হলো বন্ধ, চাক্কা জ্যাম, হরতাল, এগুলো তো মহামান্য কোর্টগুলি কখনোই মেনে নেননি, সবসময় বলেছেন এগুলো করা উচিত নয়, কিন্তু মানুষ করেছে যখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। কখনোই আদালত না বললেও মানুষ করতে বাধ্য হয়েছে। 18 নম্বর প্যারাগ্রাফে যে কথাগুলি বলা রয়েছে সেখানে কিন্তু একটা শর্তের কথা বলা রয়েছে, সেটা হলো সেফটি অ্যান্ড সিকিউরিটি। যদি ডাক্তারবাবুদের সেফটি অ্যান্ড সিকিউরিটিটা যথেষ্টভাবে প্রোভাইড করা যায় তাহলে তারা কাজে যোগ দেবেন। আমি এখানে আসবো বলে যখন পড়াশুনো করছিলাম, AIR 1991 ম্যাড্রাস 323 পাতায় একটা বড় রায়ের মাধ্যমে বলে দেওয়া রয়েছে যে কখন একটা অর্ডার কন্টেম্পটের পর্যায়ে আসতে পারে। বলা আছে ইংরেজিতে, an order which is capable of more than one meaning cannot be considered as contempt। অর্থাৎ এখানে যেহেতু শর্ত দেওয়া রইল, এটা নির্ভর করে ডাক্তারবাবুরা কিভাবে ভাববেন। তারা যদি মনে করেন আমরা সুরক্ষিত, আমরা কাজে যোগ দেবো, তারা দিতে পারতেন, কিন্তু যেহেতু তারা মনে করছেন না তারা সুরক্ষিত এবং তাদের যে তুমি বলছো যে এই রায়ের বিরুদ্ধে, মানে কন্টেম্পট অফ কোর্ট ডাক্তারবাবুদের বিরুদ্ধে এই মামলা দাঁড়াবে না, আমার বিচারে দাঁড়াবে না। এবং আরেকটা কথা বলা প্রয়োজন, কন্টেম্পট সবসময় হয় উইলফুল অ্যান্ড ডেলিবারেট ভায়োলেশন, এটা কিন্তু উইলফুল অ্যান্ড ডেলিবারেট ভায়োলেশন নয়, সেই জন্য কন্টেম্পট এখানে দাঁড়াবার কথা নয়। উল্টো যুক্তিটা দিচ্ছে নবান্ন বারবার ডাকছে, ওনারা সেই নবান্ন বারবার ডাকছেন কেন সেটা তারাই বলতে পারবেন। তবে একটা তো যুক্তি অবশ্যই, যে তুমি যে কথা বললে, একটা পুরনো দিনের একটা ক্লিপিংও দেখালে, এত বড় গণজাগরণ আমরা কিন্তু দেখিনি। তুমি যেটা বলছিলে যে অনেক আগে রিজওয়ানুর থেকে নিতাই শুনে এত বড় জাগরণ হয়েছিল কিনা, সেখানে কিন্তু এইভাবে মা ঠাকুমাদের নেমে আসতে দেখিনি। সারা রাতের পর রাত, সারা রাত না, রাতের পর রাত তারা বাইরে, তাদের ছেলে মেয়েরা বাইরে, ও বাবারা বেরিয়ে এসছেন ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে, বাবা এসেছেন বাচ্চাকে কাঁধে নিয়ে, এই ধরনের জনবিস্ফোরণ তো দেখিনি। অর্থাৎ তার সঙ্গে এখানে একটা দৃশ্যতই তফাৎ রয়েছে। এবং শুধু ডাক্তারবাবুদের জন্যই যে সাধারণ মানুষ পথে নেমেছেন তা নাও হতে পারে, চারিদিকে যে দুর্নীতির একটা গন্ধ ছিল শিক্ষা, স্বাস্থ্য, সর্বক্ষেত্রে। কিছুদিন আগেই তো মেধাবী ছাত্রছাত্রীদের আমরা লাঠিপেটা খেতে দেখেছি দিনের পর দিন। সব মিলে যে সাধারণ মানুষের মধ্যে একটা ক্রোধ, যে সাধারণ মানুষের মধ্যে না পাওয়ার যন্ত্রণা, সেখানে কিন্তু ধনী, দরিদ্র, মধ্যবিত্ত, নিম্নবিত্ত নেই। হয়তো রাজনীতিগত কারণে একটা নিম্নবিত্ত বনাম মধ্যবিত্তের একটা লড়াই লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু এটা ঠিক যে যারা পথে নামছেন, তুমি ক্যানিং থেকে আসানসোল সর্বত্র কোথাও তারা মারও খাচ্ছেন। তুমি তো দেখলে নর্থ বেঙ্গলে পেটানো হলো, বারাসাতের একটা ঘটনা, সেখানে পেটানো হয়েছে, মাথা ভাঙা ঘটনা দেওয়া যায়। কিন্তু আমি বলছি এই ঘটনাগুলোর সঙ্গে নিঃসন্দেহে একটা মালায় গাঁথা যায়, সেটা হচ্ছে ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির এর আগে তার এই মন্তব্যের জন্য প্রায় একটা সাম্প্রদায়িক সংঘর্ষের পরিস্থিতি তৈরি করেছিলেন এই বিধায়ক। তিনি বলছেন যে জনগণ মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন? আর এক জেলা নেতা তো আরেক কদম এগিয়ে গেছেন, তিনি বলছেন যে এই ডাক্তারবাবুরা যারা আন্দোলন করছেন তারা দেশদ্রোহী। সাধারণভাবে কেন্দ্রের শাসক বিজেপি যে শব্দবন্ধ ব্যবহার করে একেবারে ধার করে নিয়েছেন এই তৃণমূল নেতা। কি বলেছেন দেখাবো। পাবলিক তো মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায়, মৃত্যু হয়, তাহলে সেই জনরোষে যদি তারা আক্রান্ত হয়, তার কে দায় নেবে? আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে এভাবেই হুমকি দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আজকে যদি ডাক্তার বলে যে আমরা ডাক্তার সমাজ পুরো পেশেন্ট দেখবো না, আমরা বয়কট করবো, তো ওনারা যদি বলে স্ট্রাইক করবো, আমরাও তো পাবলিককে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে, যে তোমাদেরকেও ওখান থেকে বেরিয়ে কোথাও তোমাদের খাদ্য সংগ্রহ করার সময়টাও আমরা দেব না। সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন মানে সংবিধানকে বিরোধিতা করছেন, সংবিধানকে বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী, আপনি দেশদ্রোহী ডাক্তার, ডাক্তার তুমি দেশদ্রোহী। তাই আমরা আজকে বলি
আমরা এই ডাক্তারদের দেখতে চাই না। যে বা যারা বলছেন তারা সকালে একরকম কথা বলেন, বিকালে একরকম কথা বলেন, গিরগিটির মতো নিজেদের রাজনৈতিক পদক্ষেপ পাতলান, তাদের আবার উত্তর আমরা কি দেব? ওনার মানসিক স্থিতিশীলতা নিয়ে আমাদেরই প্রশ্ন আছে। ওনাকে আগে বলুন মানসিক ডাক্তারের কাছে চিকিৎসা করাতে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, এর আগে আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিতে দেখা গেছে তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, সাংসদকে। যদি আপনারা চিকিৎসা না হন, আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে, গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। সব মিলিয়ে আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছেন দলেরই নেতা বিধায়করা। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। রাহুল, কালকে আমি নিশ্চিন্ত হলাম যে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের বলছেন যে আমি ছাড়া আরজিকর ইস্যু অত্যন্ত স্পর্শকাতর ইস্যু, কেউ অন্য কথা বলবেন না। আমি বলছি আজকে সরাসরি এক বিধায়ক প্ররোচনা দিচ্ছেন, সেই বিধায়ক যে বিধায়ক এর আগে প্রায় একটা দাঙ্গার মতো পরিস্থিতি, দাঙ্গা সরাসরি প্ররোচনা দিয়েছেন, পুলিশ কিচ্ছু করেনি। আমি বলছি দায় নিতে হবে তো শাসককে। দেখো, মুখ্যমন্ত্রী বলার পরেও যদি কেউ তার নিজের দায়িত্বে কথা বলে থাকে, সম্পূর্ণ তার নিজের কথা, দলের কথা নয়। প্রথম কথা, হুমায়ুন কবিরের সময় এর আগে যখন তিনি বলেছিলেন একেবারে এক কথা তোমরা বলেছিলে দায় তার, কিন্তু তারপরে দলও কোনো ব্যবস্থা নেয়নি, পুলিশও কোনো ব্যবস্থা নেয়নি। এবার তার হয়তো ভিন্ন অবস্থা দেখবে তুমি, আমার মনে হয়। আচ্ছা, দ্বিতীয় কথা দেখো, এত যে কথা বলছি আমরা, এই আন্দোলনের কথা বলছিলাম, এই সামাজিক একটা জাগরণের কথা বলছিলাম, 100বার তাই। এক্ষেত্রে কেউ অস্বীকার করার জায়গা নেই যে জাগরণটা হয়েছে এটা সম্পূর্ণ সামাজিক। বিভিন্ন শ্রেণীর মানুষ, প্রান্তিক বলো, মধ্যবিত্ত বলো, এবং তুমি এলিট বলো, যে কোনো স্তরের মানুষ সবাই এসছেন। আর যেটা শুভময়দা বলতে চাইলেন যে প্রান্তিক আর মধ্যবিত্তর মধ্যে কোথাও একটা ভেদাভেদ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, তার নয় কিন্তু। কারণ আজকে যদি কেউ বঞ্চিত হন, সেটা প্রান্তিকও হতে পারেন, সরকারি হাসপাতালেও ডিপেন্ড করে থাকে মধ্যবিত্তরাও, এবং যারা উচ্চ ইসের মানুষ তারাও কিন্তু সরকারি হাসপাতালের পরিষেবার উপর যথেষ্ট ডিপেন্ডেন্ট। সুতরাং এটা কোনো ভেদাভেদার জায়গা নেই। এই কোনো জায়গায় দাঁড়িয়ে মানুষের দাবি দেওয়ার কথা বলতেই পারি, এতে কোনো অন্যায় নেই। কিন্তু সঙ্গে ডাক্তাররা যে আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন নিয়ে বলছি যে কোথাও তো একটা সলিউশন বার করতে হবে, কোথাও একটা তো এর সমাধান সূত্র বার করতে হবে বা খুঁজতে হবে। আজকে যদি অমননীয় মনোভাবের কথা শুভময়দা বলছেন, সেখানে ডাক্তার দল বুঝতে হবে, না বসলে তো সমাধান সূত্র বেরোবে না। আজকে যে দাবি ওনাদের হোক না কেন, আমি ওনাদের দাবির প্রতি সম্মান দিয়ে বলছি, গাইডলাইন বা দিশা তো ওনাদেরই দেখাতে হবে আমাদের। কারণ ওখানে দাঁড়িয়ে শুধু ওনাদের আন্দোলনে আমাদের ক্ষতির কথা ভাবেন না, যারা প্রান্তিক মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ যারা পরিষেবা পাচ্ছেন না, তাদের ক্ষতি ওনারা নিশ্চয়ই ভাবছেন, আমরা তা বলছি না। কিন্তু দেখো, বাংলায় দাঁড়িয়ে আন্দোলনের কথা বারবার জয়ন্ত বা যারা যারা বলছে কে আর সবাই বললো, তুমি খেয়াল করবে। আমি এখানে তোমায় থামালাম, তার কারণ রাহুল, তুমি নমনীয়র কথা বললে, তো আমি 2019 সালের জুন মাসে ব্যাক করে যাই, আমি সমস্ত বাড়তি সময় তোমায় দেবো, চিন্তা করো না। সেটা হচ্ছে যে এনআরএসে হামলার ঘটনা ঘটলো, এই জুনিয়র ডাক্তারবাবুরা 7 দিন তারা আন্দোলন করলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ডাকলেন। কাদের ডাকলেন? আজকের যেটা এই 4টে শর্ত লক্ষ্য করুন, 2টো শর্ত তখন স্বতঃস্ফূর্তভাবে সরকার মেনেছিল। কোন 2টো শর্ত? এক হচ্ছে 30 জন প্রতিনিধি 14টা মেডিকেল কলেজ থেকে তারা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং সমস্ত উচ্চপদস্থ শীর্ষস্থানীয় আমলার সঙ্গে বৈঠক করলেন। এবং 2 নম্বর শর্ত যেটা মানা হয়েছিল, অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে, কোনো আপত্তি না করে, কোনো প্রশ্ন না তুলে কার্যত, সেটা হচ্ছে সেই গোটা বৈঠকটা লাইভ টেলিকাস্ট হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের সামনে স্পষ্ট হয়ে গেল কে কি বলছেন, কে কি তার উত্তরে বললেন, কে কি মানলেন, কে কি মানলেন না। আমি বলছি এই ছবিটা, এই নমনীয়তার ছবিটা এবারে কেন এর ব্যতিক্রমী ছবি দেখছি। সুমন, তুমি যখন এটা বললে, এটা উত্তর দিচ্ছি আমি। দ্বিতীয়, তোমার হয়তো এটা মনে আছে যে আজকে বদলাপুর নিয়ে যখন কথা হয়, তখন বদলাপুরে প্রায় 700 মানুষকে গ্রেপ্তার করে বা তাদের মুখ বন্ধ করার মতো এখানে কিন্তু পুলিশ সে কাজ করে না। দ্বিতীয়ত, যদি তুমি ইউপির কথা বলো, সেখানে দাঁড়িয়ে ইউপি সিএর বিরুদ্ধে আন্দোলন যখন হয়, তখন ইউএপিএর নামে স্ট্যান্ড স্বামী তার প্রমাণ। ইউপি খারাপ রাজ্য, গুজরাট খারাপ রাজ্য, মধ্যপ্রদেশ খারাপ রাজ্য, কিন্তু আমি বলছি 3টে শর্ত তো মুখ্যমন্ত্রী 2019-এর জুনে মেনেছিলেন, যে মুখ্যমন্ত্রী থাকবেন, লাইভ টেলিকাস্ট হবে এবং 30 জন প্রতিনিধি। তাহলে এবার যখন সিচুয়েশন এই রকম, কেন মানছেন না? দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে, দেখো, আমি 19 সালে সেই জনস্বাস্থ্য নিয়ে সিপিএম এর সেই ডাক্তারদের আন্দোলন পরে 1983 সালে জ্যোতিবাবুর বলে দেওয়া যে ভাই আপনারা 1982, কিন্তু পাশাপাশি আবার মনে করিয়ে দেবো সিদ্ধার্থ শঙ্কর রায় রোটান্ডায় জুনিয়র ডাক্তারবাবুদের নিয়ে ওই রকম, সিদ্ধার্থ শঙ্কর রায়ের রাজ্য রাজনীতিতে ইগো বলা হতো পাহাড় প্রমাণ, তার বিরোধীরা বলতেন, তিনি বসেছিলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে।
এটা মনে হচ্ছে না যে আজকে ডাক্তার যে আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রী যে সদর্থক ভাব দেখালেন বা ডাকলেন, আমি বলছি সেখানে দাঁড়িয়ে 30 জন মানে যে ডাক্তারদের মধ্যে কি মানে সত্যিকারের বিশ্বাসের অভাব আছে যে চারটে সত্য তিনটে সত্য তো মুখ্যমন্ত্রী এবং নবান্নই 2019-এর জুনে মেনেছিল, আজকে কেন নয়? আমার কথা শুনছো না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে দেখো সামাজিক আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন থেকে উঠে এসছেন। আজকে সবচেয়ে বেশি দুঃখের কথা সুমন যে আজকে যে সামাজিক আন্দোলনের নারী নিগ্রহের প্রতিবাদ আমরা করছি, যে মুখ্যমন্ত্রীর নামে কদর্য ভাষায় প্রতিদিন আক্রমণ করা হচ্ছে, সেই মুখ্যমন্ত্রী কিন্তু নারী একজন। আজকে সেটাও ভাবতে হবে যে তারা আমি তোমার বলিনি আজকে যে জায়গা থেকে যেসব আমি ডাক্তারদের বলছি, যেসব জায়গা থেকে আমি আবার বলছি এই রংহীন আন্দোলনকে যারা রঙিন করতে চাইছেন সেখানে দাঁড়িয়ে ডাক্তারদের আলোচনা তো হবে ডাক্তার বাবুদের সঙ্গে মুখ্যমন্ত্রী, তার মধ্যে সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিও থাকবেন না, রাজনৈতিক দলেরও থাকবে না, কিন্তু কোথাও তো একটা সলিউশন বার করতে হবে। আবার এই আলোচনায় ফিরবো এবং একাধিক বড় ইস্যু রয়েছে, তার কারণ এই রাজ্যে বিচারকরা তারা রীতিমতো চিঠি লিখেছেন, তারা চিঠি লিখে বলছেন তারা নিরাপদ নয়, বিচারকদের আবাসন আক্রান্ত। আমি আসবো, কিন্তু তার আগে দেখুন জোর করে দেহ দাহ করা এই অভিযোগ একেবারে শুরু থেকে পরিবার তুলছিল, কিন্তু আমরা কি জানতাম? আমরা জানতাম যে এই চাপ পরিবারের যা অভিযোগ পুলিশের দিক থেকে এসছিল, আরজি করের অধ্যক্ষের দিক থেকে এসছিল, এই পর্যন্ত। কালকে পরিবার বলছেন যে এই চাপ একেবারে সরাসরি অর্থাৎ তাড়াহুড়ো করে বডি পুড়িয়ে দেওয়ার চাপ এসেছিল রাজনৈতিক মহল থেকে, স্থানীয় কাউন্সিলর নামে একেবারে পরিষ্কার অভিযোগ। আমি প্রথমে প্রতিবেদনটা দেখাবো, তারপর এই নিয়ে আলোচনায় আসবো। হসপিটালে আমাদের মানে কমিশনার সোমনাথ দে আমাকে জোর করিয়ে ওই সাথে সাইন করিয়ে নিয়েছিল। ডিসচার্জ সার্টিফিকেট যেটা বডি হ্যান্ডওভার যে সার্টিফিকেটটা, ওটা উনি আমাকে জোর করিয়েই একমাত্র সাইন করিয়ে নিয়েছিল। আরজিকর কাণ্ডে এবার পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলল নিহত চিকিৎসকের পরিবার। 9 আগস্ট রাতে এভাবেই ভিড় সরিয়ে তাড়াহুড়ো করে আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের মৃতদেহ সেখান থেকে বার করে দেওয়া হয়েছিল। মৃতদেহের শেষকৃত্যের ক্ষেত্রেও অত্যন্ত তাড়াহুড়ো করা হয় বলে অভিযোগ নিহত চিকিৎসকের পরিবার থেকে বিশেষ বন্ধু সবার। এই প্রেক্ষাপটে এবার পানিহাটি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে সই করানোর অভিযোগ তুললেন নিহত চিকিৎসকের মা বাবা। সোমনাথ দে। না ফর্মেই। কিন্তু তখন আমার কাছে শুধু আমার এই ভাগনা ছিল, ও বলছে মামি সাইন করবে না, আমি বলছি সাইন করব না, কিন্তু উনি বলছেন এটাতে করতে হবে, এটাতে এখনই করতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি বলছি বাড়ির লোক এলে আমি করব, বলছেন না এখনই করতে হবে, তখন আমি করিয়ে দিয়েছি। পোস্টমর্টম সম্পূর্ণ হওয়ার পরে জোর করে সই করানোর অভিযোগ প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর সোমনাথ দের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে এই বিষয়টি নিয়ে আগে মুখ খুলেছিলেন তিনি। আমরা যখন হসপিটালে পৌঁছালাম তখন দেখলাম ডেড বডি নিয়ে যাচ্ছে পোস্টমর্টমের জন্য। বডি পোস্টমর্টম হয়ে যাবার পর বডি ছিল, তার মা সই করে বডি নিল, কোনো তাড়াহুড়ো করিনি। বাড়িতে তো আধ ঘন্টা থেকে শ্মশানে গিয়েও তাড়াহুড়ো করিনি। যখন আমরা শ্মশানে পৌঁছেছি তখন একটা ডেড বডি পুড়ছে, আমরা আধ ঘন্টা ওখানে দাঁড়ানো, বডি মা বাবার পারমিশন নিয়ে বডি দাহ করা হয়েছে। আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে একাধিক প্রশ্নের উত্তর এখনো মেলেনি, অনেকের ভূমিকা নিয়ে ধোঁয়াশা কাটেনি। সিবিআই তদন্তে কি সত্যিটা উঠে আসবে? সত্যজিৎ বৈদ্য ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ দ্রুত দেহ দাহ করার অভিযোগ এবং পরিবারের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ ছিল, পুলিশ কর্তৃপক্ষ ছিল, তার সঙ্গে রাজনৈতিক চাপ ছিল। সোমনাথ দে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। রাহুল, না দেখো অভিযোগ আছেই, অভিযোগ থাকতেই পারে। আমার বক্তব্য হচ্ছে চাপ দিয়েছিলেন দ্রুত বডি হ্যান্ডওভার করার জন্য। সুমন, রাজ্য পুলিশ যেটা 4 দিনে করতে পারেনি বলে মোটিভ রাজ্য পুলিশ, আমিও জানতে চাইছি মোটিভ কি।
রাজ্য পুলিশ যেটা করতে পারেনি বলে 4 দিন ধরে তাদের অপদার্থ বলা হলো, তাহলে আজকে দাঁড়িয়ে 28 দিন ধরে সিবিআই প্রমাণ করতে পারলো না? যার নামে অ্যাকিউজ, যেটা একটা অ্যারেস্ট হয়েছে সেটা রাজ্য পুলিশ করেছে, সে জেলে আছে, তো তাকে দিয়ে বার করা গেল না কারার পেছনে আছে? আজকে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে, তার কাছে বার করা গেল না কারা আছে? আমি কেয়ার কাছে যাব, তার আগে দর্শকদের জানাবো এই মুহূর্তে সবথেকে বড় খবর। সিবিআই অফিসে এই মুহূর্তে ঢুকলেন ডিসিডিডি স্পেশাল এবং ডিসি নর্থ। তদন্তের স্বার্থে তাদের ডাকা হয়েছিল সিবিআই অফিসে। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে এত অপদার্থতা কোথা দিয়ে ঢাকবেন? পোস্টমর্টম আজকে আনন্দবাজার পত্রিকায় পুরো স্পষ্ট দিয়ে দিয়েছে। পোস্টমর্টমে নির্যাতিতার জামার যে বিবরণ, এক সেকেন্ড থামুন, আর নিম্নাঙ্গের যে জামা সিজার লিস্ট অন্যরকম। হ্যাঁ, চিন্তা করুন, সিজার লিস্ট বরং পোস্টমর্টমে যে তার লোয়ার বা বডি পার্টে যে জামা কাপড় সেখানে নেই, পোস্টমর্টমে আছে। অর্থাৎ কোনটা বিশ্বাস করবেন? সুপ্রিম কোর্টে মিথ্যা বলে গেছেন। সিবিআই তাদের কাজ করছে তো, সিবিআই একটু আগে আমার যে বক্তব্য দিয়েছি আপনাকে সুমন, দেবাংশুর, আমি বলেছি সরকারকে নিয়ে তৃণমূলের যিনি দলীয় মুখপাত্র তার কেন গায়ে লাগলো আমি জানি না, দেবাংশু বললেন আমি মিথ্যাচার করছি। প্রমাণ করুন তাহলে, আমি যে কথাগুলো বলেছি আপনার গায়ে লাগছে, আপনি তৃণমূল দলের সেটা প্রমাণ করুন। আর আমি তো বলছি নিগম সাহেব জবাব দিন, কতগুলো বিনা চিকিৎসায় মারা গেছেন, এবং সব থেকে বড় কথা উত্তরটা দিচ্ছেন না কেন যে এই 7,500 জুনিয়র ডাক্তারদের কাঁধেই কি ভর করে পুরো রাজ্যের গোটা স্বাস্থ্য ব্যবস্থা চলছে? সিনিয়র ডাক্তার বসে আছেন। আমি ডক্টর হালদারের কাছে যাব, তার আগে দর্শকদের আরেকবার বলতে চাইবো যে ডিসিডিডি স্পেশাল এবং ডিসি নর্থ তারা এই মুহূর্তে সিবিআই দফতরে ঢুকেছেন। তার কারণ হচ্ছে যে সিবিআই তদন্তের স্বার্থে তাদের ডেকে পাঠিয়েছিলেন সহযোগিতার জন্য। হ্যাঁ, দেখুন, এই যে আজকে যে সিবিআই এর কাছে ওনাদের ডাকা হয়েছে, এই দাবিটাই কিন্তু আমাদের যে 2 নম্বর দাবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যে এই লোকগুলো বারবার দেখা যাচ্ছে যে তথ্য প্রমাণ লোপাটের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাই তাদের ডাকা হোক এবং তাদের এগেইনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক। যা যা ঘটনা ঘটছে প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের এই যে 5 দফা দাবি তার সাথে মানে একদম মিল রয়েছে। আজকে এই যে বলা হচ্ছে যে আমরা অনমনীয়, আমাদের মনে হচ্ছে সরকার অনমনীয়। কেন? কারণ এই যে খোলা প্রেসের সামনে কেবল সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হবে না, আলোচনা হবে 5টা দাবি নিয়েই। সেখানে এমন অপ্রিয় প্রশ্ন উঠবে, অপ্রিয় প্রসঙ্গ উঠবে, যেটা আসলে আমাদের মনে হচ্ছে যে সবার সামনে হোক, এটা চাইছেন না। আমাদের 5 দফা দাবিতে এই যে সুরক্ষার কথা বলা হচ্ছে, সুরক্ষা শুধু সিসিটিভি দিয়ে হয় না, সুরক্ষা শুধু আলাদা অনকল রুম দিয়ে হয় না। আমরা বারবার বলছি, একজন এই যে রোগী পরিষেবার কথা বলা হচ্ছে, তো আমরা বারবার বলছি এই যে রেফারেল সিস্টেমে যে এত মানুষ ঘুরে ঘুরে রোজ বেহাল অবস্থা হয়, তার সামনে গিয়ে পড়ি আমরা জুনিয়র ডাক্তাররা, আমরা তার জনরোষের সামনাসামনি পড়ি, তখন গিয়ে একটা সমস্যা হয়। সুরক্ষার ব্যবস্থা যদি করতে হয় তাহলে এই রেফারেল সিস্টেমেরও চেঞ্জ করতে হবে, সেন্ট্রাল রেফারেল সিস্টেম করতে হবে, জিডিএমও নিয়োগ করতে হবে, টেকনিশিয়ান নিয়োগ করতে হবে, প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্য পরিষেবার উন্নতি করতে হবে। এই প্রসঙ্গগুলো যখনই চলে আসবে, শুধু সিসিটিভির বাইরেই যখন ব্যাপারটা চলে আসবে, তখন আমার মনে হয় গোটা বিষয়টা খুব মানে অপ্রিয় একটা জায়গায় পড়ে যাবে। সেই জন্যই এত অনমনীয় মনোভাব দেখানো হচ্ছে। আমরা তো ওরা তো যেতেই চাইছি, আমরা ওদের অসুবিধা নেই, লাইভ টেলিকাস্ট করতে চাইছি, একদম চাইছি। আমি দ্রুত এই মুহূর্তে জুনিয়র ডাক্তারবাবুরা সাংবাদিক সম্মেলন করবেন, আমি সরাসরি যাব, কিন্তু তার আগে দক্ষিণ 24 পরগনার জেলা জজ সাহেবকে চিঠি দিলেন ডায়মন্ড হারবারের মহকুমার তিনজন বিচারক। মারাত্মক সেই অভিযোগ, তারা যা বলছেন সেটা মারাত্মক। আমি প্রথমে প্রতিবেদনটা দেখাবো, তার কারণ যদি বিচারকরা তারা সুরক্ষিত বোধ না করেন তাহলে আর সাধারণ মানুষ কোথায় যাবেন? খুব স্পষ্ট করে এই প্রশ্ন তোলার সময় এসেছে, দেখুন। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে গর্জে উঠেছে নাগরিক সমাজ, কিন্তু বিচারের দায়িত্ব যাঁদের কাঁধে থাকে সেই বিচারকদের একাংশই কিনা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের ওপরে হামলার আশঙ্কা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা জজকে চিঠি দিলেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের 3 বিচারক। এই ঘটনায় নাম জড়ালো পৈলান পুলিশ হেডকোয়ার্টার্সের এক পুলিশ অফিসার সহ 2 পুলিশ কর্মীর। চাঞ্চল্যকর বিষয় হলো বিচারকরা চিঠিতে লিখেছেন শিশুদের যৌন হেনস্থার পক্সো মামলায় একটি নির্দেশ দেওয়ার পরেই
এই ঘটনা ঘটেছে। 9 সেপ্টেম্বর সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে দক্ষিণ 24 পরগনা জেলা জজকে চিঠি দেন। শিশুদের যৌন হেনস্থার পক্সো মামলায় একটি নির্দেশ দেওয়ার পরেই এই ঘটনা ঘটেছে। 9 সেপ্টেম্বর সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে দক্ষিণ 24 পরগনা জেলা জজকে চিঠি দেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের 3 বিচারক। সেখানে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন তারা। চিঠিতে লিখেছেন, ডায়মন্ড হারবারে বিচারকদের সুরক্ষা এবং নিরাপত্তা প্রশ্নের মুখে, পরিবারের সদস্যদের নিয়ে ভয় ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে। ঘটনার সূত্রপাত 8 সেপ্টেম্বর রাত 11:30টায়। ডায়মন্ড হারবার মহকুমা আদালতের এসিজেএম এবং 2 অতিরিক্ত জেলা জজের অভিযোগ, আবাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের থেকে তাঁরা খবর পান কুমারেশ দাস নামে পৈলান পুলিশ হেডকোয়ার্টার্সের এক অফিসার দুজনকে আবাসনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য পাঠাচ্ছেন। বিচারকদের অভিযোগ, ডায়মন্ড হারবার থানার এক অফিসারের সঙ্গে ষড়যন্ত্র করে ওই পুলিশ অফিসার নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দেন আবাসনে আসা দুজনের পরিচয় গোপন রেখে তাদের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য। বিষয়টি তাদের গোচরে আসার পরই পরিস্থিতির ওপর নজর রাখতে শুরু করেন 3 বিচারক। রাত 1:10 নাগাদ মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে বিচারকদের আবাসনের গেটের সামনে ঘোরাঘুরি করতে দেখেন তাঁরা। অভিযোগ, সেই দুষ্কৃতী নিরাপত্তা রক্ষীদের তাকে ভিতরে ঢুকতে দেওয়ার জন্য ইশারা করতে থাকে, কিন্তু নিরাপত্তা রক্ষীরা গন্ডগোল আঁচ করতে পেরে তাকে আবাসনের ভিতরে ঢুকতে দেননি। এর পরের অভিযোগ আরও মারাত্মক। বিচারকদের দাবি, ওই ব্যক্তিকে আবাসনের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে রাত 1:13 ডায়মন্ড হারবার থানার আইসিকে ফোন করেন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কিন্তু অভিযোগ সঙ্গে সঙ্গে পুলিশ আসেনি। এদিকে মুখ ঢাকা ওই দুষ্কৃতী সন্দেহজনকভাবে তখনও ঘোরাফেরা করে যাচ্ছে আবাসনের বাইরে। এই অবস্থায় রাত 1:22 ফের আইসির সঙ্গে যোগাযোগ করেন এসিজেএম। তারও 20 মিনিট পরে পুলিশ কর্মীদের নিয়ে বিচারকদের আবাসনে পৌঁছন আইসি। কোর্ট থেকে একটা অভিযোগ আসে, সেই অভিযোগের ভিত্তিতে আমরা প্রাথমিক তদন্ত করি। আমরা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি, দেখে একজন ব্যক্তিকে আমরা সেই ফুটেজে দেখতে পাই এবং আমরা একজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি। ডায়মন্ড হারবার মহকুমা আদালতের এসিজেএম ও আরও 2 বিচারকের লেখা এই চিঠি হাইকোর্টের রেজিস্ট্রারকে পাঠিয়ে দেন দক্ষিণ 24 পরগনা জেলা জজ শুভদীপ মিত্র। আমরা 12 থেকে দর্থহীনতায় বিচারকদের বলে দিয়েছি এই ঘটনা নিন্দনীয় এবং এই ঘটনা ক্ষমাযোগ্য। জেলা জজকে লেখা চিঠিতে সেদিনের পরিস্থিতিকে চরম আতঙ্কের বলে বর্ণনা করে বিচারকরা লিখেছেন, মধ্যরাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এ ধরনের হামলার উদ্দেশ্য যে মানুষের জীবন বিপন্ন করা তা ধরে নেওয়া যায়। বিচারকরা লিখেছেন, চলাফেরা দেখে তাঁদের আশঙ্কা যে ওই দুষ্কৃতীর কাছে প্রাণঘাতী অস্ত্র থাকার সম্ভাবনা ছিল। জজ সাহেবদের নিরাপত্তাটা হচ্ছে একদম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আরো ওখানে সিকিউরিটি বাড়াচ্ছি। পুলিশ আধিকারিকের নামেও একটা অভিযোগ এসেছিল, সেই অভিযোগটাও আমরা খতিয়ে দেখে বিভাগীয় তদন্তের নির্দেশ আমরা জারি করে দিয়েছি। কলকাতা হাইকোর্টে অভিযোগ আসার পর নড়েচড়ে বসে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজনকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। রবিবার রাতে আপনি জাজেস আবাসনে কি করছিলেন? ওখানে কি করতে গেছিলেন? ওখানে সেদিন ভেলা বসানো ছিল, ভেলা বসানোর দিনে ওখানে একটু নেশা করে ফেলেছিলাম, শুধু ওখানে বন্ধু খুঁজে দিয়ে নিয়ে শুধু উঠে এসেছে, আর কিছুই জানি না। বিচারকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাদের আবাসনে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত পিকেটিং এর ব্যবস্থা করেছে পুলিশ। এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এই চিঠি পাঠাচ্ছেন ডিস্ট্রিক্ট জাজ সাউথ 24 পরগনাকে? একদম ঠিক। আমি বলবো ধুরন্ধর পদ্ধতিতে বিচার জগতের মূলে কুঠারাঘাত করা হচ্ছে। আমরা যেন ভুলে না যাই যে কয়েক মাস আগে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তার বাড়ির বাইরে পোস্টার পড়েছিল, মহামান্য কলকাতা হাইকোর্টের রায় পছন্দ হচ্ছিল না বলে বিচারপতিদের এজলাস বয়কট করা হয়েছিল। এটা নতুন নয়, বেশ কয়েক বছর আগে একজন বিচারকের চাঁদা নিয়ে জুলুমে তার গাড়ি থামিয়ে তাকে মারধর করার উপক্রম করা হয়েছিল। সবচেয়ে বড় কথা যেটা এখন ভাবতে হবে যে এই বিচারকরা কিন্তু বড় বড় গুরুত্বপূর্ণ মামলার বিচার করে থাকেন, এবং তুমি দেখবে এই যে আরজিকর মামলা, এই মামলারও তো বিচার হবে কোনো একটা নিম্ন আদালতে, এবং সেই বিচারক মশাইকে অনেক সময় আমরা দেখি ট্রেনে করে ফিরতে হয়, সাধারণ মানুষের মতো একটা পুল কারে করে ফিরতে হয়। অর্থাৎ বিচারক মশাইদের সুরক্ষা নেই। এক্ষুনি যা একটা দিন পড়েছে, একটা যা জমানা পড়েছে এভাবে বলতে পারি, তাতে কিন্তু যারা রায় দেবেন, কারো সাজা ঘোষণা করলে তারই না এজলাসে চড়াও হয় অপরাধীরা। তেমন দিন বেশি দূরে নেই। দুটো জিনিস মারাত্মক। লালা বাংলা ছেড়ে পালা যখন বলেছিলেন সুরক্ষিত ছিল, এবং যিনি বলেছিলেন শোনো তুমি ভুলে গেছো, তাকে ডেকে এনে কোর্টে সারা দিনের জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আজকে জানতে চাই তারা করেছিলেন বলে তোমরা করবে? একদম
একদম এক হচ্ছে যে এখনো রাজনৈতিক মঞ্চ থেকে সরাসরি মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বহুবার টার্গেট করা হচ্ছে, কিন্তু শুভময়দা আমার প্রশ্নটা অনেক বেসিক। সেখানে তিনজন জজ সাহেব যদি লেখেন যে ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে তারা নিরাপদ মনে করছেন না, এবং এই গোটা চিঠিটা শুরু হচ্ছে যে পুলিশের একজন কর্মী তিনি এই কনস্পিরেসিতে, এই হামলাতে, এই হানা যেভাবেই বলি তাতে যুক্ত, এ তো মারাত্মক। আমি বলছি রক্ষকই ভক্ষক। জজ সাহেবরা যদি জেলা পুলিশের ওপর ভরসা না রাখেন এবং বলেন যে হানার সঙ্গে পুলিশের একাংশ বা একজন পুলিশ অফিসারও যুক্ত, এ তো মারাত্মক। শুনো, হুমকি সংস্কৃতি কিন্তু পশ্চিমবঙ্গে ছিল না এমন নয় আর কি, মানে যা যা রাজনৈতিক কালচার একদম পুরনো, মানে তারা শিখিয়েছেন। কিন্তু আস্তে আস্তে যেটা হতে চলেছে আর কি শেষ 10-20 বছর ধরে, সেখানে হচ্ছে প্রাতিষ্ঠানিক হুমকি সংস্কৃতি। ওনারা যে ওই থ্রেট কালচারের তালে গালে গালে বা তালে তালে স্লোগান দিচ্ছেন আর কি, এই স্লোগানটা কিন্তু প্রথম হুমকি সংস্কৃতির বিরুদ্ধে কেউ সরাসরি কথা বললেন। ফলে এটা জজ সাহেবদের ওপর হচ্ছে বা ডাক্তারবাবুদের ওপর হচ্ছে, এটা সমস্ত জায়গাতেই ঘটতে পারে। এবং এই প্রসঙ্গে আপনার একটা কথায় আসি, সত্যিই তো আমি আলাদা করার কথা বলছিলাম মধ্যবিত্ত নিম্নবিত্তের। এই হুমকি সংস্কৃতি তো নিম্নবিত্তের কাছে আরও বিপদের সৃষ্টি করছে সুমনবাবু। আমরা তো তাও কথা বলতে পারি, আমাদের শহরের মধ্যে প্রোটেকশন আছে, রাজনৈতিক নেতাদের কাউকে চিনি, কেউ তারা টাড়া করলে বলতে পারি দাদা বাঁচিয়ে দিন, এই সুযোগটা আছে। আর গ্রামের যে গরিব মানুষ, যারা নিম্নবিত্ত মানুষ, যারা একেবারে রাজনীতি নির্ভর, তাদের সামনে এই হুমকি সংস্কৃতি যে কি ভয়ানক হতে পারে, এবং সেই জায়গাটাও কিন্তু বুঝতে হবে। অনেকেই আমার এর মধ্যে হোয়াটসঅ্যাপ করলেন যে প্রচুর নিম্নবিত্ত মানুষ, তিনি হয়তো নিজের দিনের শেষে রেল থেকে নেমে তিনি হয়তো তার নিজের বাকি লজেন্সগুলো পর্যন্ত দিয়ে গেছেন। ফলে আমার বক্তব্যের আমি সেই ইন্টারপ্রিটেশন করতে চাইনি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এমনভাবে যেন চেষ্টা করা না হয় যে দুটো শ্রেণী বিভাগের মধ্যে দিয়ে আন্দোলনকে নষ্ট করার। তার থেকে সরকার আসুন, রাহুল দ্বারা আসুন, মন্ত্রী মহাশয় বা চন্দ্রিমাদি বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন, ওনাদের দাবিগুলো নিয়ে কথা বলুন, সরাসরি কথা হোক। অনেক জনরোষ, অনেক আন্দোলনের মধ্যে দিয়ে আমি থ্রেড কালচারেই আসবো, কিন্তু তার আগে একবার দ্রুত দেখাবো যে এই যে মাননীয় বিচারকদের সঙ্গে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু মহলে। আমি বলছি প্রত্যেকে তীব্র প্রতিক্রিয়া এই জন্য সৃষ্টি হয়েছে। আবার বলছি যে মাননীয় বিচারপতি, মাননীয় বিচারকরা যে সমাজে সুরক্ষিত যদি না থাকেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের বিচারকদের একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছলো যে জেলা জজকে চিঠি লিখে উদ্বেগ ও আশঙ্কার কথা জানালেন 3 বিচারক। পুলিশের বিরুদ্ধে চরম অনাস্থা প্রকাশ করে 3 বিচারক লিখেছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ প্রশাসনের অধীনে তারা নিজেদের নিরাপদ মনে করছেন না, এমনকি স্বাধীনভাবে বিচার প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রেও গুরুতর বাধার আশঙ্কা করছেন তারা। এই ব্যাপারে কলকাতা হাইকোর্টকে কেউ দৃঢ় পদক্ষেপ করা উচিত, কারণ এটা বিচার বিভাগের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। এই দুষ্কৃতীরা মানে স্বাধীনভাবে বিচার ব্যবস্থাকেও, অস্তিত্বকেও স্বীকার করবে না। এতে কি বোঝা যায় এ রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই? এটা খুব দুর্ভাগ্যের কথা। এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা বলে আমি মনে করি এবং তীব্র নিন্দা করছি। এবং মনে রাখবেন, আমাদের জুডিশিয়াল অফিসাররা কেউ এত সহজে ভীত হয় না, তাদের ভয় দেখিয়ে কোনো কাজ করা যায় না। তারা সংবিধান রক্ষার জন্য যেভাবে কাজ করেন সেটা প্রশংসনীয়। বিচারকরা পর্যন্ত তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা স্বাধীনভাবে আদেশ দিতে গেলে পরে তাদের উপর আক্রমণ হচ্ছে। কোথায় বসবাস করছি আমরা? গণতন্ত্র আছে কি? বিচারকদের নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় আইনমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। চিঠিতে তিনি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই অভিযোগকে হ্যান্ডওভার করতে সিবিআইকে যদি না করে সরকার, আগামী মানডে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব টু প্রোটেক্ট লোয়ার জুডিশিয়ারি এবং আমাদের জাজেস। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আই এম বাউন্ড টু ডু ইট। কিন্তু আলো বন্ধ করে হত্যার চেষ্টা, কোন সাম্রাজ্যে আমরা বসবাস করছি? নিশ্চিতভাবে বিষয়টি
আপত্তিকর, কারণ বিচারকদের তরফ থেকে অভিযোগ আসছে, কিন্তু কেন অভিযোগটা এলো? কেউ যদি অন্যায় কাজ করে থাকে তাহলে সেটা অন্যায়, আবার কোনো পদক্ষেপকে যদি কোনো বিচারক ভুল বুঝে থাকেন তাহলে সেইগুলো একটু দেখে নেওয়া দরকার। কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটেছে আমরা সবটা খবরাখবর নিচ্ছি। সব মিলিয়ে এবার বিচারকদের বিস্ফোরক চিঠি ঘিরে নতুন বিতর্ক। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর হালদার, এই থ্রেট কালচার যেটা নিয়ে শুধুমাত্র আরজি করে না, প্রত্যেকটা মেডিকেল কলেজে আমি দেখছিলাম যে সাধারণ ছাত্রছাত্রীরা মুখ খুলছেন এবং প্রতিবাদ করছেন। এর সূত্রটা কোথায়, কতদিন ধরে এই চলছে? দেখুন, সূত্রটা আমাদের যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলন চলছে আমাদের 32 দিন আন্দোলন, যে জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য আন্দোলন, এই আন্দোলন এতটা শক্তিশালী হওয়ার পরে কিন্তু এই গোটা বিষয়টা সামনে আসতে শুরু করলো। আজকে আরজি করে লাস্ট 3-4 বছর ধরে যে ঘটনা ঘটেছে, আমরা কেন বলছি যে জাস্টিসের ঘটনার সাথে এটা সরাসরি যোগ। আজকে এই পরিবেশ যদি আরজি করে না থাকতো তাহলে অভয়ার ঘটনা আমরা ঘটতো না। এই থ্রেট কালচার আজকে বর্ধমান, মিদনাপুর, নর্থ বেঙ্গল, আরজিকর, সাগর দত্ত, প্রত্যেকটা জায়গায় এই যে সন্দীপ বাহিনী, একটা সন্দীপ ঘোষ নয়, আমরা বারবার বলতে চাই একটা সন্দীপ ঘোষ নয়, এরকম বিরূপাক্ষ, এরকম অভিজ্ঞ, এরকম সৌরভ পাল, এরা প্রত্যেকটা কলেজে ছড়িয়ে রয়েছে, যারা এমন পরিবেশ করে রেখেছে যেটা দুটো জায়গা থেকে। এক হচ্ছে আমাদের সুরক্ষা, সিসিটিভি দিয়ে সুরক্ষা দেওয়া হবে, সিআইএসএফ দিয়ে সুরক্ষা দেওয়া হবে। এই থ্রেট কালচার যদি কলেজের ভেতর থেকে স্বাস্থ্য ভবনের সরাসরি মদতে এটা চলতে থাকে তাহলে কিভাবে আমরা সুরক্ষিত, কিভাবে সুরক্ষিত? 1 নম্বর। এবং 2 নম্বর, খুব স্পষ্ট কথা বল, শুধু ডাক্তারদের প্রশ্ন নয়, এই যে লোকগুলো, এদেরকে ডাক্তার বলতে আমার রুচিতে বাঁধে, এই লোকগুলো যখন প্রশাসনিক পদে এত উঁচু জায়গায় পৌঁছচ্ছেন, এতটা দুর্নীতি করছেন, সব ওষুধ নিয়ে শুরু করে, মদ থেকে নিয়ে শুরু করে যে দুর্নীতিগুলো সামনে আসছে, ডাক্তার সমাজ হিসেবে আমাদের মাথা মাটিতে মিশছে। এই লোকগুলোর জন্য আসলে যারা ভোগান্তিতে পড়ছে তারা কিন্তু সাধারণ মানুষ। এই যে বলছিলেন না, গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, তারা আমাদের জন্য ভোগান্তিতে পড়ছেন, তারা আসলে ভোগান্তিতে পড়ছেন এই লোকগুলোর জন্য। এই যে আমি বলছি যে যদি গার্ড, পরীক্ষায় যিনি গার্ড দেবেন তার সততা নিয়ে, তার দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠে, অন্য বিষয় ছেড়ে দিলাম, তাহলে পরীক্ষায় পাশ করে যারা আমাদের চিকিৎসা করবেন সেই ক্রেডিবিলিটি তৈরি হচ্ছে, সেই ডাক্তাররা যে চিকিৎসা করবেন, সেই চিকিৎসায় মানুষ মারা গেলে তার দায় এদের, তার দায় ডিএমই, ডিএইচএস এবং হেলথ সেক্রেটারি। দেখুন, আমার এই জুনিয়র ডাক্তার ভাই যেটা বললেন তার সঙ্গে আমি দুটো নাম দিতে চাই। জয়ন্তদা বললেন জাস্টিস কৌশিক চন্দ, জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস রাজশেখর মান্তা, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাদের সময় কি থ্রেট হয়েছে আমরা দেখেছি। আমি আরো দুটো নাম বলছি, সুপ্রিম কোর্টের জাস্টিস ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং জাস্টিস অনিরুদ্ধ বোস, তারা পশ্চিমবঙ্গের মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তার মানে থ্রেট কালচারটা কোথায় বুঝতে পারছেন? আর 3টে নাম, তারা তো মানে কি বলবো, মানে সকালবেলা তাদের নাম মনে করে প্রণাম করতে হবে। প্রাতঃস্মরণীয় ব্যক্তি উদয়ন গুহ, হুমায়ুন কবির, অরূপ চক্রবর্তী, এবং এদের জনক যিনি, থ্রেট কালচারের জনক যিনি বলেছিলেন ফোঁস করতে হবে। এই ফোঁসের থেকে শুরু হয়েছে থ্রেট কালচার, তার আগে থেকেই হচ্ছে। কথাগুলো বললো বটে, কিন্তু দেখো কৃষক আন্দোলনের সময় নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনজীবী কথা ইউজ করেছিল, মনে আছে? আন্দোলনজীবী এই কৃষকদের আন্দোলনকে, তো সেটা কি আমি জানি না। পশ্চিমবঙ্গে কতগুলো কৃষক মারা গেছে আগে এটা বলো, আমি শেষ করি। বাকি দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে বিজেপিদের যত বড় বড় নেতা, তাদের মুখ একবার একটার পর একটা থ্রেট করে গেছে। শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে, দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে, বাকি যারা বিজেপি দল করে তারা যে ভাষায় কথা বলতো। দীপ্তেন্দ্রদার কাছে যাব, দীপ্তেন্দ্রদার কাছে আমার পরিষ্কার প্রশ্ন, সেটা হচ্ছে আমি যদি সাম আপ করি, সেটা হচ্ছে আরজিকর হতে পারে, উত্তরবঙ্গ, বর্ধমান, মেদিনীপুর, সাগর দত্ত, এই সব জায়গায় দিনের পর দিন এই থ্রেট কালচার ডেভেলপ করেছে। নর্থ বেঙ্গল লবির কথা আসছে, আমি বলছি এর সমাধান সূত্র কি? আমি দুটো সমাধান সূত্র বলি। কেন এই কালচারের জন্ম নিল? ধরুন বাম আমলের দিকে আমি যদি তাকাই, তখন এসএফআই, জেডিসি, এইচএসডি বিভিন্ন সংগঠন ছিল। অর্থাৎ আমার যদি একটা সমস্যা হয় তাহলে আমি একটা সংগঠনের কাছে গিয়ে বলবো যে ভাই আমার এই প্রবলেম হয়েছে। সে সংগঠন ভালো হতে পারে, খারাপ হতে পারে, গণতান্ত্রিক হতে পারে, অগণতান্ত্রিক হতে পারে, কিন্তু সংগঠন আছে। যেই মুহূর্তে আপনি একটা পরিবেশ তৈরি করলেন যেটা সংগঠনবিহীন, তাহলে আমি কার কাছে যাব? আমার একটা প্রবলেম, আমি তো প্রত্যেকটা কথায় ডাইরেক্টর মেডিকেল এডুকেশনের কাছে গিয়ে বলতে পারবো না, তাহলে আমি সংগঠনের কাছে যাব। এবার যদি সংগঠনবিহীন হয় তাহলে ভুঁইফোড় নেতা আসবে,
সে আমার প্রবলেমটা সলভ করে দেবে। যেদিন এবং আরো মারাত্মক অর্থের বিনিময়ে সলভ করবে, অর্থের বিনিময়ে কিছু কিছু পাওয়ার, জাস্ট পাওয়ার, র পাওয়ার শোয়ের জন্য। তারপরে আমি যেটা হব হচ্ছে আমি করাপশন বেনিফিশিয়ারি হয়ে যাব। তারপরে আমি সে যা বলবে পাইট পাইপারের মতো আমাকে যেভাবে নাচাবে আমি সেইভাবে ওই গানটার পেছন পেছন দৌড়তে দৌড়তে যাব। আজকে জুনিয়র ভাইরা যে বিপ্লব ঘটিয়েছে, আমি লাস্টে একটা কথা বলবো। এলটন জনের একটা গান ছিল, ইউ মে সে আই অ্যাম আ ড্রিমার বাট আই এম নট দ্য অনলি ওয়ান। অর্থাৎ আমরা সবাই এই ঘরের মধ্যে স্বপ্ন দেখছি, এই স্বপ্ন যখন ঘটতে যাবে, হ্যাঁ, তো যখন এইটা আমরা ঘটাতে যাব সেই মুহূর্তে আমাদের একটা মরাল সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আমরা একজনও করাপশন বেনিফিশিয়ারি হব না। যদি আমরা করাপশন বেনিফিশিয়ারি না হই, যদি আমি আজকে পরীক্ষাটা আমার মতো করে দিই, আমি পাস করতে পারি, ফেল করতে পারি, আমার মতো করে যদি আমি পরীক্ষা দিই, কালকে এই ধরনের ভুঁইফোড় নেতারা অটোমেটিক্যালি ডেথ হবে। সুতরাং রেসপন্সিবল বিপ্লব ইজ দ্য অনলি আনসার। অর্থাৎ ডক্টর সরকার যা বলছেন সেটা হচ্ছে, হ্যাঁ, একদম, যদি এই সিস্টেমটাকে পরিষ্কার করা যায় তাহলে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা, ডক্টর হালদাররা নয়, আমরা প্রত্যেকে তো বটেই, সিনিয়র ডাক্তারবাবুরা, ডক্টর সরকাররা একটা পরিচ্ছন্ন সিস্টেমের মধ্যে কাজ করতে পারবে। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নেব। প্রণব সরকার তিনি লিখছেন, রাজ্য সরকার আলোচনায় এত আগ্রহী হলে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিচ্ছে না কেন? মনোজ রায় লিখছেন, আন্দোলনের ছবি বুঝিয়ে দিচ্ছে সাধারণ মানুষের আবেগ জুনিয়র ডাক্তারদের সঙ্গে রয়েছে। জয়ন্ত বন্দ্যোপাধ্যায় লিখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে এই জায়গায় পৌঁছেছেন, আন্দোলনকারীদের অবস্থা তার বোঝা উচিত। মোহন দত্ত লিখছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনীতি খুঁজে আদতে তৃণমূল সরকারি রাজনীতি করছে। কল্লোল দাস লিখছেন, সরকারি হাসপাতালে যে জঘন্য ঘটনা ঘটেছে তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে। ঈশ্বর গুপ্ত লিখেছিলেন, বাক্য অপেক্ষা কার্য ভালো, কিন্তু কখনো কখনো বাক্য এমন ঢেউ তোলে যে রীতিমতো আলোড়ন পড়ে যায়। এই যেমন টিএমসিপির আরজিকর ইউনিটের সহসভাপতি ইন্টার্ন শারিফ হাসান। কাল এবিপি আনন্দের সামনে একের পর এক বিস্ফোরক দাবি করেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই ইন্টার্ন। দেহ উদ্ধারের অন্যতম প্রত্যক্ষদর্শী শারিফ গতকাল বলেন যে ঘটনা সামনে আসার পর নাকি সন্দীপ ঘোষই তাকে ফোন করে বলেছিলেন পুলিশকে আরও চাপ দিতে। ভাবুন, গতকাল এবিপি আনন্দের সামনে মুখ খোলার পর আজ ফের চতুর্থবারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এছাড়া সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়েন আরও 4 জন জুনিয়র ডাক্তার। দেখুন, সিবিআই তদন্ত করছে। আমাদের একটা সাধারণ ছেলে হিসেবে আমাদের কোনোদিনও এটা দেখে মনে হয় না যে ওটা একজনের মানে কারোর করার পক্ষে পসিবল। এবিপি আনন্দে প্রথম মুখ খুলে বিস্ফোরক দাবি করেছিলেন আরজিকর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক শারিফ হাসান, যিনি একাধারে আরজিকর মেডিকেল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সহসভাপতি। এই আবহে বুধবার তাকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। উনি আমাকে, সিবিআই এটা তদন্ত করেছে, উনি আমাকে কখন ফোন করেছিলেন? আপনাকে ফোন করেছিল? সত্যি আমাকে ফোন করেছিল, এটা সিবিআই তদন্তেতেও আছে যে উনি কটা নাগাদ ফোন করেছিল? 10টা। স্যার ফোন করে কি বলেন? মানে আপনার স্যার মানে সন্দীপ ঘোষ তিনি ফোন করে আপনাকে কি বললো? যে আমি কোথায় আছি আর গিয়েছি কিনা ঘটনাস্থলে, আর যেন পুলিশকে আমরা নিচ থেকে আরও চাপ দিয়ে আরও নিয়ে যায় পুলিশকে, আর ওদেরকে তাড়াতাড়ি যেন করতে বলি। এই কথাটাই আমাকে লাস্ট বলেছে। কেন্দ্রীয় এজেন্সির তলবে এদিন সকাল 11:34 সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজির হন শারিফ। সূত্রের খবর, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তার কি কথা হয়েছিল তা জানতেই এদিন শারিফকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর আধিকারিকরা। একটু দিদি বেশি কাজ করতে পছন্দ করতো, তো ওটা নিয়ে অনেকেই দিদির নামে কমপ্লেন করেছিল বিভিন্ন জায়গায়। তারপরে ওটা যত সম্ভব দিদির নিচে যে জুনিয়রগুলো আছে তারা, ওটা ওরা মানে আমরাও। মানে এই কমপ্লেনটা কার কাছে করা হয়েছিল? প্রিন্সিপালের কাছে? না, এটা আপনার বিভাগীয় প্রধানের কাছে করা হয়েছে। এই নিয়ে 4 বার আরজিকর মেডিকেল কলেজের ইন্টার্ন শারিফ হাসানকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এদিকে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা এবার সিবিআই নজরে আরজিকর মেডিকেলের আরও 4 জুনিয়র চিকিৎসক।
এদিন 4 জনকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তদন্তে এই 4 জুনিয়র চিকিৎসকের নাম উঠে এসেছে। আরজিকর মেডিকেলের আউটপোস্ট ওসি সঞ্জীব মুখোপাধ্যায়কেও এদিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অন্যদিকে আরজিকর মেডিকেলে দুর্নীতি মামলায় বুধবার সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা দাস ও সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। আবির দত্ত, প্রকাশ সিনহা, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।